আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই সুন্দরতম পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতে আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার জন্য আমি আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল কমান্ডার লাল মিয়া কমান্ডার এবং ফেসবুক। আসলে দয়া করে যারা এই মুহূর্তে ফোন দিতেছেন, আপনাদের হাতে পায়ে দড়ি ভাই, আমার আর ভালো লাগে না। অতিষ্ঠ জীবন মনে হয়, অতিষ্ঠ। যে হারে আপনারা দিনে রাত্রে সারা দিন রাত আপনারা ফোন দেন, আসলে অতিষ্ঠ লাগে। আপনারা ভিডিও কল দিতেই থাকেন। আসলে মেজাজটাই চলে গেছে। ফোন কাইটে দিলে এই মানুষগুলো এতটাই, এগুলো আসলে সব অমানুষ এখানে চাকরি নিয়েছে। আল্লাহ যাদের জ্ঞান দেয় নাই তাদেরকে বললো গরু গাদা। আল্লাহ গাদার জীবন তো গাদার মতো করেই কাটাইব, গরুর জীবন তো গরুর মতো করেই কাটাইব, কারণ তাদের জ্ঞান নাই। মানুষের জীবন মানুষের মতো কাটাইব। যাদের জ্ঞান নাই তারা কি বলেন আপনারাই দেখেন, দুইটা ফোন অনর্গল বাজে যাইতেছে, কাইটা দেয় তারপরে ব্যাক করে। তার মানে এদের অতটুকু জ্ঞান সেন্স আল্লাহ দেয়নি যে একটা ফোন কখন কাইটা দেয়। কাইটা দিলে তাহলে ওই মানুষটা এই মুহূর্তে কথা বলবে না, বিদায় ফোনটা কাইটা দিতেছে। আমি দুইটা ফোনের থেকে লাইভে আসছি, যে কারণে আমি ফোনগুলো কাইটা দিতেছি। কাইটা দিলে আমি তো বুঝি, আমি যে কাউরে ফোন দিলে যখন ফোনটা কাইটা দেয় তখন আমি বুঝি যে মানুষটা হয়তো ব্যস্ত আছে, এমন কোনো জায়গায় আছে ফোনটা এখন রিসিভ করতে পারবে না। আমি আবার কমপক্ষে 1 ঘন্টা পরে তাকে ফোন দিই, এটা আমি বুঝি। আর যারা বুঝে না তারা কোন কাতারের মানুষ আপনারা এই বলেন। তো যাই হোক, অল্প কথা বলবো, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না। যারা ফেসবুক আমার এই আইডিতে আছেন লাল মিয়া কমান্ডার আইডিতে, এবং যারা পেজে আছেন লাল মিয়া পেজে, আমি প্রত্যেককে, যারা মুসলমান আছেন আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন আমি তাদেরকে আদাব জানাচ্ছি, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন। এই দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য সবসময় থাকে এবং রইল। অনেকেই ইতিমধ্যে লাইভে ঢুকেছেন, আপনারা কমেন্ট করেছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আদাব দিয়েছেন, হ্যাঁ দাদা নমস্কার। এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাইয়েরা আছেন জানতে চেয়েছেন কেমন আছি। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছে। আপনারা সকলে কেমন আছেন ভাই? তো যাই হোক, অল্প কিছু কথা বলবো। শারীরিকভাবে এই অসুস্থ, শারীরিকভাবে সুস্থ না, অনেকটাই অসুস্থ, বেশি দৌড়ঝাঁপের কারণে যা হয়। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মানে দুইটা আইডি থেকে একযোগে লাইভ, এই ফোনের কারণে আমি লাইভই করতে পারতেছি না, এমন একটা অবস্থা। ফোনের কারণে লাইভই করতে পারতেছি না। তো আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা এখন হতাশ যে এই অর্থ বছর শেষের দিকে বেতন বাড়বে কি বাড়বে না। লাল মিয়া সে তো বলছিল যে বেতন বাড়বো, 100% গ্যারান্টি দিয়ে পোস্ট করছে, 100% চ্যালেঞ্জ করে পোস্ট করছে বেতন বাড়বে। তো বাড়ার খবর কি? যারা ঘরে বসে বসে ফেসবুক চালাই তারা তো আসলে এই চাতক পাখির মতো চাই থাকি বেতন বাড়তেছে, আর কোনো কাজ নাই, মোবাইলের থেকেই বেতন বাইরে যাইব। এখন একজন কৃষক তাকে যদি ক্ষেত সম্পর্কে জিজ্ঞেস করেন, যে এই যে মাটি সম্পর্কে জিজ্ঞেস করেন, যেমন এই যে এইখানে, এই যে আমি দেখাচ্ছি, আমি যেখানে বসে আছি বালু মাটি। এখন এই বালু মাটি সম্পর্কে যে কোটি কোটি টাকার মালিক শিল্পপতি, তার কোনো ধারণা নাই মাটি সম্পর্কে, সে মাটি সম্পর্কে কিছুই বলতে পারবে না।
এইখানে কি ফসল হবে নাকি ফসল হবে না এইটা সে বলতে পারবে না। কিন্তু একজন যে চাষাবাদ করে কৃষক, তাকে যদি আইনে এই মাটিটাকে দেখান, এই কৃষি ক্ষেতটাকে দেখান যে ভাই এই যে ক্ষেত, এই ক্ষেতে কি ফসল ফলবে, এই ক্ষেতে কি বুনলে ভালো হবে, তখন কৃষক বলতে পারবে যে এটা বালি মাটি, এখানে ফসল ভালো হবে না, কারণ এই বালি মাটিতে ফসল হয় না। এটা কৃষকের কাজ, কৃষক বলে দিতে পারবে। এখন একজন কৃষক সে কিন্তু বলতে পারে সে ধান লাগাইছে, সে যত্ন করতেছে, ধান লাগাইছে, লাগানোর পর থেকে সার দিতেছে, বীজ দিতেছে, ধান ক্ষেত কি বলে এই হাইতে দিতেছে, আগাছা পরিষ্কার করে দিতেছে, সুন্দর ধান গাছ হয়েছে। সে ধান ক্ষেত নিয়ে স্বপ্ন দেখতে পারে যে এবার ফলন ভালো হবে, পোকা লাগেনি, পোকা বা লাগছে, এটা সে ধান সম্পর্কে তার অভিজ্ঞতা ভালো, সে বলতে পারবে। তদ্রূপ প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় কাজ করে সেই জায়গা সম্পর্কে তার একটা অভিজ্ঞতা আছে। তারপরও দেখা গেছে আপনার যত ভালো অভিজ্ঞতাই থাক, আপনার ধান খেত, ধান দেখলেন, সব দেখলেন, ধান বের হইল, পাকার আগ মুহূর্তে শিলাবৃষ্টিতে সব ধান পড়ে গেল। আপনি আশা করছেন যে আপনার এই ক্ষেত থেকে 50 মণ ধান বাড়ি নেবেন, যে সুন্দর ধান হয়েছে, এইবার শিলাবৃষ্টি এসে সব ধান মাটিতে মিশিয়ে ফেলে দিল, আপনি ধান আর বাড়িতে উঠাতে পারলেন না। এটা কি কোনো কৃষকের দোষ আছে? কোনো কৃষকের দোষ আছে? 45,810 জন গ্রাম পুলিশ ঘরে বসে বসে দোষারোপ করতে পারেন, কমেন্ট করতে পারেন, এমন এমন কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখলে মন চায় যে আসলে এই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মই আমরা করি, প্রত্যেক ধর্মে কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, যার যার ধর্মগ্রন্থ। আমরা যারা মুসলমান তাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, এই কোরআন মজিদ আমাদের ধর্মগ্রন্থ, পবিত্র কোরআন শরীফ। যারা হিন্দু তাদের গীতা, যারা খ্রিস্টান তাদের বাইবেল। প্রত্যেকের কিন্তু ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থেই কিন্তু খারাপ কোনো নির্দেশনা দেয়া হয়নি, চুরি করতে বলা হয়নি, মিথ্যা কথা বলতে বলা হয়নি যে আপনি বেশি বেশি মিথ্যা কথা বলেন তাহলে সব পাইবেন, আপনি চুরি করেন সব পাইবেন, এটা কোনো ধর্মগ্রন্থেই বলা হয়নি। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলিম হন, প্রত্যেক ধর্মগ্রন্থেই বলা হয়েছে ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য, সৎ পথে চলার জন্য, প্রত্যেক ধর্মগ্রন্থ বলাই হয়েছে। তাহলে অতএব আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেই হয়ে থাকেন, মানুষ যদি হয়ে থাকেন, আপনার অবশ্যই বিবেক আছে। আপনার বিবেকের জায়গা থেকে যদি আপনার বিবেককে প্রশ্ন করেন যে 45,810 জন গ্রাম পুলিশের জন্য লাল মিয়া কি করলো 2024 সালে, আমার সূচনাটা শুরু, আমি কারোর কমেন্ট দেখবো না, আমি আমার মনের কথাগুলো বলবো, তারপরে এখান থেকে বিদায় নিব। আপনারা লাইভে থাকবেন, শেষ পর্যায়ে যে আপনাদের কমেন্টগুলো দেখবো, যদি সম্ভব হয় উত্তর দেব, তারপরে বিদায় নেব। আমার মাঝে মধ্যে মন চাই যে এখানে কাজ করার কোনো ইচ্ছা থাকে না আপনাদের কমেন্ট দেখলে। আমি লাল মিয়া 2017 সালে, অনেকেই প্রশ্ন করেন কি করছেন, কি হয়েছে, কি পাইছি, হওয়ার দায়িত্বটা কি আমার দায়িত্ব, চেষ্টা করার দায়িত্ব, কিন্তু হওয়ার দায়িত্বটা কি আমার? আমাকে প্রশ্ন করেন কি করছেন। আমি 2017 সালে আপনাদের জন্য 45,810 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 2011 সালের গ্যাজেট মোতাবেক জাতীয় বেতন স্কেল যাতে দেওয়া হয়, সেই জন্য আমি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা করছি। আপনি কি করছেন? মামলায় আপনারা পান নাই, এখনো জাতীয় বেতন স্কেল পান নাই, কিন্তু মামলায় মহামান্য হাইকোর্টের রায় পাইছেন। মহামান্য হাইকোর্ট রায় দিছে আপনাদের জাতীয় বেতন স্কেল মোতাবেক 2011 সালের গ্যাজেট মোতাবেক আপনাদের 2011 সাল থেকে বকেয়া বেতন সহ এই সরকারকে নির্দেশ দিছিল সেইটা পরিশোধ করার জন্য। আচ্ছা, আমি তো মামলা করছি, আপনি কি করছেন ভাই? আপনি যে আমাকে প্রশ্ন করেন আপনি কি করছেন? ভাই স্টুডিও মিডিয়া ভাই রিপ্লাই দেন ভাই, এই মুহূর্তে না ভাই, রিপ্লাই দিব পরে ভাই, এখন না। এখন যদি আমি আপনাদের কথা রিপ্লাই দিতে যাই তাহলে আমার কথা বলা হবে না ভাই। আপনারা একটা একটা প্রশ্ন করবেন, সেগুলোর উত্তর দিতে গেলে যারা এই আমার মনের কথাগুলো সেগুলোই বলা হবে না। অনেক কথা আছে, কথাগুলো ভাই আজকে বলবো, তারপর আপনাদের যা প্রশ্ন আছে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এখন এই যে 45,810 জন গ্রাম পুলিশ সদস্যদের জন্য আমি মামলা করছি, তারপরে বলেন কি করছি? আপনি কি করছেন ভাই? আপনি কি আমার ভাত কাপড় বেতনভুক্ত কর্মচারী? আপনার জাতীয় বেতন স্কেল আদায় করা কি এটা আমার একার দায়িত্ব? এটা কি আপনার দায়িত্ব না?
এটা কি আপনার কোনো দায়িত্ব না? ধরেন এই 500 মণ ধান আপনি বাজারে বিক্রি করবেন, কারণ গ্রাম পুলিশের ভিতরে তো চাষা বসা কৃষক বেশি, এই কৃষি পণ্য দিয়ে এই উদাহরণস্বরূপ উদাহরণ দিই, 500 মণ ধান বিক্রি করবেন। এখন যদি একটা লোক সেখানে কাজ করেন বা দুইটা লোক সেখানে কাজ করেন, যে 500 মণ ধান আগামীকালকে হাটে নেওয়া হবে, আজকে এগুলো গ্রামের বাসায় বলে বেরি, যে ধান রাখার জায়গাটা, সেখান থেকে এই ধানগুলো নামিয়ে বস্তা করবেন, ওজন করবেন, বস্তা করবেন এবং হাটে নেবেন। যদি একজন বা দুজন মানুষ আপনি লাগান, এই 500 মণ ধান কি বিক্রি করা সম্ভব? ধরেন এই ধানগুলো ওর এইখান থেকে গাড়ির রাস্তা আপনার বাড়ির থেকে একটু দূরে মাথায় করে রাস্তায় নিতে হবে, ধানগুলো মাথায় করে রাস্তায় নিতে হবে। তাহলে একজন বা দুজন মানুষের দ্বারা এই 500 মণ ধান কি মাথায় করে নেওয়া, ওই রাস্তায় নেওয়া সম্ভব? বেরির থেকে নামিয়ে এগুলো বস্তাবন্দি করে ওজন করে তারপরে ওই রাস্তা পর্যন্ত মাথায় করে কি দুজন মানুষের দ্বারা সম্ভব? এখন যদি 45,810 জন গ্রাম পুলিশ সবাই ঘরে বসে বসে বউয়ের আঁচল তোলে, এই বউয়ের আঁচল দিয়ে আপনারা এই বাতাস করবেন ঘরে বসে বসে, আর গরম ভাত খাবেন বউর রান্দা, আর লাল মিয়া এই ফেসবুক লাইভে এসে বলছিল সামনে মাসে হয়ে যাবে, কেন হইল না? আপনার কাছে আমার জবাবদিহি করতে হবে। তাইলে তো ভাই বোকার স্বর্গে বাস করেন। 45,000 গ্রাম পুলিশ সদস্য যেমন 500 মণ ধান নেওয়া সম্ভব না 2-3 জন ব্যক্তির দ্বারা, ওই ধানগুলো নিতে গেলে ওই পরিমাণ লোকই এখানে লাগবে। এইখানে এই 45,000 গ্রাম পুলিশ সদস্য সবাই ঘরে বসে বসে জাতীয় বেতন স্কেল চাবেন, কেউ বিন্দু পরিমাণের এই আগাবেন না। এখানে দুইটা জিনিসের একটা জিনিস দিতে হবে, আমি বরাবরই লাইভে বলে আসছি, আগেও বলে আসছি। 45,000 মানুষ, 45,000 গ্রাম পুলিশ সদস্য ঢাকা আন্দোলন করতে হবে যদি জাতীয় বেতন স্কেল চান। আন্দোলনের কোনো বিকল্প নাই। দেখা গেছে সেই আন্দোলনটায় আপনারা উপস্থিত হন না, 500 লোক হন, 45,000-এর মধ্যে 500 লোক 700 লোক হন, বাকিরা কেউ ঢাকা আসেন না। তাহলে কি আপনি বসে বসে বাসায় গরম ভাত খাইবেন? 500-700 লোক ঢাকা আসলে সরকার আপনারা জাতীয়করণ দিয়ে দিব, আন্দোলন সাকসেস হয়ে যাবে। তাই ভাবেন আপনারা তো তাই ভাবেন, আসলে ভাবেন তাই। 500-700 লোক দিয়ে এইখানে সফলতা অর্জন করা কখনোই সম্ভব না। এখানে 45,000-এর ভিত্তিতে কমপক্ষে 30,000 লোক ঢাকা ঢুকলে তাহলে সম্ভব। আরেকটা জিনিস এখানে প্রয়োজন, টাকা। যদি আপনারা ঢাকা না আসেন যে আমরা আন্দোলন করব না, তবে দরকার হলো টাকা। মানি ইজ দ্য সেকেন্ড গড, ইংরেজরা বলেছে মানি ইজ দ্য সেকেন্ড গড। আল্লাহর পরেই ক্ষমতা হচ্ছে টাকা। টাকা হলে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই সেই জিনিসটা পাওয়া যায় না। টাকা দিয়ে লবিং করলে সব কিছুই সম্ভব হয়। কি সম্ভব না টাকা হইলে? আর 45,000 গ্রাম পুলিশ টাকাও কোনো বিষয় না। 45,000 গ্রাম পুলিশ 100 করে টাকা দিলে 45,000 টাকা আসে। আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় কমিটি, আপনারা জানেন যে আমি পোস্ট করেছি যে এই 45,000 গ্রাম পুলিশের বেতন কম, 7,500 টাকা বেতন, রিটায়ারের সময় 50-60 হাজার টাকা দেয়, সেটাও ঠিক মতো দেয় না। এই টাকা দিয়ে বৃদ্ধ বয়সে জীবন চলে না, আর সেটাও দেয় না। তাহলে একটা কেন্দ্রীয় কমিটি যেই কোনো সংগঠনের হোক, সেটা সুইপার সংগঠন হইতে পারে, সেটা পরিবহন শ্রমিক ফেডারেশনের হইতে পারে, জাস্ট বাক্যে একটা সংগঠন, একটা সংগঠনের কাজ কি, দায়িত্ব কি, তার সংগঠনের আওতাধীন যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করা, সরকারের কাছ থেকে সময় উপযোগী বেতন সেটা স্বাভাবিক বৈঠকের মাধ্যমে আর না হয় আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে আদায় করা। এইটা হচ্ছে একটা সংগঠনের কাজ, দায়িত্ব। সংগঠনের আওতাধীন যারা আছে, যেমন পরিবহন শ্রমিকে আছে, পরিবহন শ্রমিকেরা হাসানি জায়গা, আপনাদের কমেন্ট আমি এখন দেখবো না, কথাগুলো বলবো। যে পরিবহন শ্রমিক আছে, পরিবহন শ্রমিকেরা, সুইপারে আছে সুইপাররা, গার্মেন্টস ফেডারেশনে আছে গার্মেন্টস শ্রমিকেরা। তো গার্মেন্টস শ্রমিকেরা, একটা গার্মেন্টস শ্রমিকের সাথে যদি কোনো রূপ খারাপ আচরণ ওই গার্মেন্টসে করা হয়, টোটাল সমস্ত গার্মেন্টস সাথে সাথে বন্ধ হয়ে যায়। গার্মেন্টসের একতাটা এত বড় একটা একতা, সাথে সাথে গার্মেন্টসের মেশিনের চাকা বন্ধ হয়ে যায়, সব রাজপথে নামে আসে সাথে সাথে। কিন্তু গ্রাম পুলিশের ক্ষেত্রে তার কোনো কিছুই নাই। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটি এই আগস্ট মাস থেকেই শুরু, আপনাদের বলেছিলাম। যদিও এখন পর্যন্ত আমি রুম নিতে পারিনি, অফিস রুমটা নিতে পারিনি, নেওয়া হয়েছে কিন্তু আমার বসা হয়নি, কারণ আমি এখনও অফিস রুমটি ক্লিয়ার করতে পারিনি, বিদায় বসা হয়নি। কারণ আপনারা জানেন যে বলা সহজ করা কঠিন। একটা অফিস রুম ঢাকাতে নিতে গেলে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা অ্যাডভান্স প্রয়োজন, চোখ জুইবে 2
1-2 লক্ষ টাকা শুধু অ্যাডভান্সের প্রয়োজন গেল। এবার সেটাকে ডেকোরেশন করতে গেলে 1-2 লাখ টাকা প্রয়োজন, ডেকোরেশন, সেটাকে সাজানো, চেয়ার টেবিল দিয়ে সাজানো, ডেকোরেশন করতে গেলে, বসার মতো পরিবেশ করতে গেলে ফির আরও লক্ষাধিক টাকার দরকার। তো এই যে কাজগুলো, সেগুলো তো আসলে আপনাদের কোনো দায়িত্ব নাই, এগুলো লাল মিয়ার দায়িত্ব। আর এইটা জানেন যে আমি এই অলরেডি বলে দিয়েছি যে কোনো গ্রাম পুলিশ সদস্য যখন রিটায়ার্ডে যাবে 64 জেলার মধ্যে, সরকার থেকে তো কোনো কিছু দেয়ই না। তো কেন্দ্রীয় কমিটির তরফ থেকে, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমরা একটা ফিগারে যাব, হয়তো বা 50,000 টাকা। আমরা সেটা এককভাবে এই মুহূর্তে আমি বলতেছি যে হয়তো বা ধরেন 50,000 টাকা আমরা সেই যে অবসরে গেল, সেই অবসর যাওয়া গ্রাম পুলিশটার হাতে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তুলে দেব। সরকার কি দিল সেটা সরকারের বিষয়। আর আমার বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যক্রম যেদিন থেকে শুরু হবে, এই আগস্টের থেকেই শুরু হচ্ছে, যেদিন থেকেই শুরু হবে সেটা আরও ধরেন 5 দিন পরে, 7 দিন পরে, 10 দিন পরে, সেদিন থেকে 45,817 জন গ্রাম পুলিশ সদস্যদের সকল প্রকারের দায় দায়িত্ব কেন্দ্রীয় কমিটির, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির। সেটা আপনার ব্যক্তিগত কোনো সমস্যায়ও যদি পড়েন, আপনাকে কেন্দ্রে এসে জানাবেন। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য, এটা আমরা চেষ্টা করব। আর যদি আপনি এই চাকরিজনিত কোনো সমস্যায়, যে আপনি গ্রাম পুলিশ হিসেবে চাকরি করেন, সেখানে সমস্যায় পড়ছেন, তাও আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে আমি এটাও পোস্ট করেছি যে মেয়ের বিয়ে যদি দিতে চান, তাহলে মেয়ের বিয়ে দিতে সময় আমরা কেন্দ্রীয় কমিটি কমপক্ষে দেখা গেছে যে সেটারও এরকম একটা নির্ধারিত হবে যে 50,000 টাকা কেন্দ্রের থেকে তার মেয়ের বিয়েতে সহায়তা করা হইল, তাহলে ওই গ্রাম পুলিশের জন্য সহজ হইল। আসলে 10-এর হচ্ছে লাঠি, 1-এর হচ্ছে বোঝা। আমরা ইতিমধ্যে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে এই অর্থ কোথা থেকে যোগান দেবেন, প্রশ্ন করেছেন। আসলে যে বোকা সেই প্রশ্নটা করেন, ভাই আমি যোগান দেব কেন? আমি কেন যোগান দেব? যোগান কি আপনি দেবেন না? এটা কি আপনার দায়িত্ব না? ধরেন কথার কথা 50,000 টাকা যদি অবসরকালীন ভাতা দেওয়া হয়, এখন আপনি আসেন, যদি এই ধরেন আপনার চাকরি নিয়েছেন আজকে আপনার চাকরি নিয়েছেন, আপনার চাকরি করতে পারবেন 30-31 বছর, 30-31 বছর একটা মানুষ সরকারি চাকরি করতে পারে। আর শহীদাররা তো তাও পারে না, কারণ এরা তো ঢুকে যে এই জন্ম নিবন্ধন দিয়ে আর 8ম শ্রেণীর জাল সার্টিফিকেট দিয়ে, বয়সী থাকে 15 বছর, চাকরিতে ঢোকার পরে 15 বছরে যায় চাকরি চলে, 10 বছরে যায় চাকরি চলে। কথার কথা, আপনি শিক্ষিত লোক, আপনি চাকরিতে ঢুকছেন, আপনি 30 বছর চাকরি করতে পারবেন। যেদিন চাকরিতে ঢুকছেন 100 টাকা, আপনি প্রতি মাসে 100 টাকা আপনি এই আপনার থানা যে কমিটি আছে, সেই থানা কমিটির একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনি জমা দিতেছেন 100 টাকা। তাহলে যৌথ অ্যাকাউন্ট থাকবে থানা কমিটিতে, সেই কমিটিতে কি করছেন, 100 টাকা আপনি প্রতি মাসে বেতন পাইয়ে জমা দিতেছেন। এবার আসেন যে 100 টাকা আপনি প্রতি মাসে বেতন পাইয়ে জমা দিলেন, বছরে কত জমা দিতেছেন? বছরে জমা দিতেছেন 1200 টাকা। এবার আসেন, বছরে যদি 1200 টাকা জমা দেন, তাইলে আপনি চাকরি করবেন 30 বছর। 30 বছর চাকরি করলে 30 বছরে কত টাকা জমা দিতেছেন? 30,000 টাকা। বছরে আসতেছে 1200 টাকা, তাহলে 30 বছরে 30,000 টাকা, আর 200 করে টাকা আসলে পরে 36,000 টাকা টোটাল আপনার জমা আসে। 30 বছরে 36,000 টাকা জমা দিতেছেন, কিন্তু আপনি যখন রিটায়ারে যাচ্ছেন তখন কিন্তু আপনি টাকা পাচ্ছেন 50,000। লস আপনার এখানে বিন্দু পরিমাণের 1 টাকাও নাই গেল। আর যার চাকরি আছে 4 বছর, 2 বছর, 1 বছর, যারা বিশেষ করে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, বয়স্ক লোক যারা আছে, তারা বয়স্ক লোকগুলোই এই আমাদের কর্মকাণ্ডে বেশি, গ্রাম পুলিশ সদস্য বয়স্ক যারা, তারা কিন্তু বাধা সৃষ্টি করে এই কাজের বাধাতে। এবার আসেন কাকা, যে আপনি বাধা দিচ্ছেন, আপনার চাকরি আছে 6 মাস বা 1 বছর, আপনি যদি 100 টাকা প্রতি মাসে আপনার থানা কমিটির কাছে জমা দেন, সেটা যৌথ অ্যাকাউন্টে যে জমা হয়, 1 বছর পরে আপনি রিটায়ার্ড হয়ে যাবেন, 1 বছর পরে আপনি অবসরে চলে যাবেন। এইটা এমন নেট সমস্যা করবো আনছে, দুইটাই একযোগে বলতে পারলে ভালো হইতো। তো কোথায় গেলে নেট সমস্যা হবে না? সব জায়গায় নেট সমস্যা, নেট সমস্যা ছাড়া কোনো জায়গায় নাই। চাঁদের দেশে গেলেও নেট সমস্যা হবেই। তো আরে নাকি একটা থেকেই লাইভ করবো, বুঝে উঠতে পারতেছি না।
এখন যদি কাকাবাবু আপনার চাকরি 1 বছর যে আছে তার উদাহরণ দিই, এই 1 বছরে আপনার চাকরি আছে, আপনি প্রতি মাসে থানা কমিটির কাছে 100 করে টাকা জমা দিলেন, 1 বছরে 12 মাসে আপনি 1200 টাকা জমা দিলেন। কিন্তু আপনি যখন অবসরে চলে যাবেন তখন টাকা পাইতেছেন 50,000, কেন্দ্রীয় কমিটির তরফ থেকে টাকা পাইতেছেন 50,000 টাকা। আপনার লাভ হলো নাকি লস হইলো? এর মধ্যে যদি আপনার এই 1 বছরের ভিতরে যদি আপনার মেয়ে বিয়ের কোনো বিষয় দাঁড়ায় যে আপনার একটা মেয়ে আছে সেটা বিয়ে দেবেন, সেখানেও বললেন 50,000 টাকা, তো দিলেন শুধু 1200 টাকা, কিন্তু টাকা পেলেন 50,000। এই যে উদ্যোগগুলো, এগুলো কি খারাপ কোনো উদ্যোগ? যারা প্রশ্ন করেন টাকা কোথায় পাবো, ওই টাকা আমি কেন পাবো? এটা কি আপনাদের দায়িত্ব না? দায়িত্ব তো আপনারও। আমি টাকা কোথায় পাবো, টাকার চিন্তা আমি করবো কেন? এই চিন্তাটা আপনাদের মাঝেও থাকতে হবে, সবার মাঝেই থাকতে হবে। তো যাই হোক, আমি জানি যে আমার প্রতিটা পদে পদে বাধা। এখন আমি কথা একটু এই অন্য লাইনে নিয়ে যাবো, যে আমার প্রতিটা পদে পদে বাধা, কাজের প্রত্যেকটা ধাপে ধাপে বাধা, প্রত্যেকটা পদে পদে আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আপনারা এই আইডিতে যারা আছেন তারা বেরিয়ে যান, এই লাল মিয়া কমান্ডার আইডিতে যারা আছেন তারা বের হয়ে লাল মিয়া পেজে যুক্ত হন, কারণ এই আইডিতে সমস্যা করতেছে, এই নেট সমস্যা খুবই বেশি করতেছে। আমি এই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, আপনারা সবাই যুক্ত হয়ে যান, এই লাল মিয়া পেজটিতে যুক্ত হন। যে কজনে আছেন এটাতে আপনারা লাল মিয়া পেজে যুক্ত হন। ধন্যবাদ আপনাদেরকে, যারা লাল মিয়া কমান্ডারে ঢুকেছেন তাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, আমি একটা আইডি থেকে বেরিয়ে আসলাম। এখন আমাকে পদে পদে বাধা সৃষ্টি করা হয়। আপনারা জানেন যে 2017 সালে যেদিন থেকে আপনাদের 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি, সিন্ডিকেট বলতে যে একটা শব্দ আছে, সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট আছে, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট আছে। এই যারাই সিন্ডিকেট ব্যবসায়ী ওই জায়গাটাকে সিন্ডিকেট করে রাখে। এই সিন্ডিকেট গ্রাম পুলিশের মধ্যেও আছে, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, তারা একটা সিন্ডিকেট সারা বাংলাদেশে করে রাখছে, প্রত্যেকটা জেলাতে জেলাতে করে রাখছে, প্রত্যেকটা থানাতে থানাতে একটা সিন্ডিকেট করে রাখছে, কেন্দ্রীয় কমিটিতে ঢাকাতেও একটা সিন্ডিকেট করে রাখছে। তারা ছাড়া কেউ গ্রাম পুলিশের নেতৃত্ব দিতে পারবে না, তারা ছাড়া, এই কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ছাড়া কেউ গ্রাম পুলিশের নেতৃত্ব দিতে পারবে না। তারা এমন একটা ব্যবস্থা করে আসছে। তো তারা চায় না যে গ্রাম পুলিশের কল্যাণ অন্য কেউ করুক, পারলেও তারা করব, না পারলে অন্য কাউকে তারা করতে দেবে না। এক বাক্যে যদি কোনো কিছু করতে পারে তারা চেষ্টা করে করলো, যদি না পারে তাহলে অন্য কেউ যাতে সেটা না করে, বা সেটা করতে গেলে তাকে যত প্রকারের বাধা আছে, যত প্রকারের বাধা, সকল প্রকারের বাধা কর্মচারী ইউনিয়ন সেটা দিয়ে থাকে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, 17 সাল থেকে আমাকে বাধা 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 দিতে দিতে 2024 সালে আমাকে গ্রেফতার করায় তারা, 5 মাস জেল খাটায় তারা, 5টা মামলা খাওয়ায় তারা, তাতেও তারা থামে নেই। সেখান থেকে 5টা মামলায় জামিন হয়ে বের হয়ে এসে আমি থামে নাই। আমি 45,000 গ্রাম পুলিশের জন্য আবারও দৌড়, আবারও চেষ্টা অব্যাহত রাখছি। সেগুলো আপনারা অবশ্যই দেখেছেন, যার জ্ঞান আছে তাকে এগুলো বলতে হবে না, দেখেছেন। কারণ জেল খাইতে আসার পরে আমি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছিল সংস্কার কমিশন, ইউনিয়ন পরিষদে, স্থানীয় সরকার দপ্তরে, প্রত্যেক দপ্তরে সংস্কার কমিশন গঠন করছিল। তো সেই সংস্কার কমিশনের কাছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন তারা যায়নি, যে সংস্কারের ভিত্তিতে গ্রাম পুলিশের জীবনমান উন্নয়ন, জাতীয় বেতন স্কেল, এইটা যাতে সংস্কারের মধ্যে, এই সংস্কারের আওতায় রাখে, তার কাছে আমরা যাই। সেই সংস্কার কমিশনের কাছে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু যায়নি। আমিলাল মিয়া জেল খাইতে 5 মাস জেল খাইতে জামিনে বের হয়ে আইসে আমিলাল মিয়া সেখানে যেতে হয়েছে, আমাকে যেতে হয়েছে, তারা যায়নি। তারা যদি গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল চাইতো, গ্রাম পুলিশের কল্যাণ চাইতো, তাহলে আমিলাল মিয়াকে যাইতে হতো না, তারা যাইতো, তারা যায়নি। এরপরে গঠন করা হইল বেতন কমিশন, তারা যায়নি। গঠন করা হলো পে কমিশন, তারা যায়নি। সেই পে কমিশনের কাছেও আমি গিয়েছি, বেতন কমিশনের কাছে আমি গিয়েছি, আপনারা সকলেই জানেন, তারা কিন্তু যায়নি। যতগুলো ধাপ এই পর্যন্ত সরকার, এই সরকারি চাকরিজীবীদের সহ এই গ্রাম পুলিশের বেতন বাড়াবে, সময়োপযোগী বেতন করবে, এই নিয়ে সরকারিভাবে তারা এইগুলো জাস্টিফাই করেছে, তদন্ত করেছে, মিটিং করেছে। সব জায়গায় আমি লাল মিয়া উপস্থিত হয়েছি, আবেদন করেছি, এবং
চেষ্টা করেছি জাতীয় বেতন স্কেল আদায় করার জন্য, তারা কিন্তু কেউ এগুলো করেনি। এগুলো সব আপনারা জানেন। তারা কি করছে, বরাবরই আমার সকল কাগজপত্র, আমি টাকা ডাক দিলে, আন্দোলনের ডাক দিলে তারা টাকা আসতে দেয় না। আমার কাগজগুলো তারা, আমার যে মামলার কাগজ আমার কাছে নাই, আমার ঘরে কিন্তু আমার মামলার কাগজ নাই। আমার মামলার কাগজগুলো সব আইনজীবীর কাছে, আমার নিজের কাছে আমার মামলার কাগজগুলো নাই। আইনজীবীর কাছে আমার প্রত্যেকটা মামলার কাগজ, আইনজীবীর কাছে। কোনো মামলার কাগজ আমার কাছে নাই, নথি। অথচ আমার মামলার কাগজগুলো কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নাসের সাহেব, কর্মচারী ইউনিয়নের দেলোয়ার সাহেব, এই সাহেবদের কাছে কিন্তু আছে। আমার 5টা মামলার কাগজই সাহেবদের কাছে আছে, কারণ এগুলো সাহেবদের কাজে লাগে। তারা, আমি ঢাকায় আন্দোলনের ডাক দিলে তারা ডিএমপি কমিশনারের কাছে, ডিএসবি, ডিবি, গোয়েন্দা, মানে ঢাকায় যতগুলো ব্রাঞ্চ আছে এই প্রত্যেকটা ব্রাঞ্চের সদর দপ্তর হেড অফিসে যেয়ে আমার নামে অভিযোগ লেখে যে এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আওয়ামী লীগের দূষর, সে ঢাকায় মিটিং ডাকছে, সেই মিটিং যাতে না হয় তার নামে 5টা মামলা আছে, ওয়ারেন্ট আছে, তাকে গ্রেপ্তার করা হোক। এই শুয়োরের বাচ্চাগুলো এই কাজটা তখন সেখানে গিয়ে করে। আমি হবিগঞ্জের সোনারুঘাট উপজেলার যদি কোনো গ্রাম পুলিশ সদস্য লাইভে থেকে থাকেন, 1 বছর আগের ঘটনা বলতেছি। আমি হবিগঞ্জের সিলেট গেছিলাম বেড়াইতে, সিলেট থেকে বেরিয়ে আসার পথে হবিগঞ্জের সোনারুঘাটের গ্রাম পুলিশেরা অনুরোধ করে যে ভাই, আপনি যেহেতু সিলেট আসছেন, আপনি আমাদের সাথে একটু নাইমে, যাবার পথে নাইমে একটু দেখা করে যান। তখন আমি ভাবলাম ওদের হাজিরার দিন, ঠিক আছে, ওরা যখন এত অনুরোধ করতেছে আমি নাইমে ওদের সাথে দেখা করে যাই। আমি দেখা করার জন্য সেখানে নামি। সেখানে সোনারুঘাট থানায় বসে গ্রাম পুলিশের সাথে কথা বলতেছিলাম, এমত অবস্থায় সেইখানে সেই জেলার কর্মচারী ইউনিয়নের কুত্তার বাচ্চা গো, যে আছে জেলা দালাল কমিটি আছে, এই জেলা দালাল কমিটির সাধারণ সম্পাদক, তিনি থানায় আমার 5টা মামলার কাগজ আইসে ওসি স্যারের রুমে গিয়ে ওসি স্যারের কাছে কাগজগুলো দিয়ে সেখানে বইলে আসে যে ওই যে বৈশা রয়েছে লাল মিয়া, গ্রাম পুলিশের সাথে কথা বলতেছে, সে আওয়ামী লীগের দূষর, তার নামে 5টা মামলা আছে, স্যার তাকে গ্রেপ্তার করা হোক। এটা বললে সেখানে কাগজপত্র দিয়ে সে সেখান থেকে হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, সে সেখান থেকে চলে যায়। সাথে সাথে কাগজগুলো দিয়ে ওসি স্যারকে বলে সে বাইরে যায়। তো আমি গেছি সেখানে কথা বলার জন্য, আমরা তো আর এত ফলো করি নাই। একজন গ্রাম পুলিশ সেটা আবার দেখছে যে সে সেখানে আসছে, তার হাতে কাগজ আছে, সে ওসি স্যারের রুমে ঢুকছে, এটা দেখছে, তাকে ডাকছেও যে ভাই লালমিয়া ভাই আসছে, আসেন। পরে এই জেলা সাধারণ সম্পাদক তিনি উত্তর দিছে, জানিয়ে আসছে, আসুক, এই কথা বলে সে চলে গেছে। এইবার সেই ভিতর থেকে একজন এসআই ডিউটি অফিসার যিনি, তিনি আসছে আমার কাছে, আইসা বলতেছে, আপনি লালমিয়া সাহেব? আমি বললাম জি। আপনাকে ওসি স্যার ডাকে। তখনই আমার বোঝা সারা যে এখানে কোনো বিঘ্ন ঘটাইছে। এইবার ওসি স্যারের রুমে যাওয়ার সাথে সাথে সে আমার সাথে খুব খারাপ আচরণ, আওয়ামী লীগ চুদাও, তুমি আসছো এখানে মিটিং চুদাইতে, ভানচুদ, মাদারচুদ, এত বড় সাহস তোমার। আবারও ফোন শুরু করলো, ডিউটি অফিসারকে বলতেছে এইসব ভাষা। পরে এখনো এখানে রাখছেন, ওরে বিয়ে ঢুকাও, লকআপে ঢুকাও। তখন আমাকে নিয়ে লকআপে ঢুকিয়ে দিল। অপরাধ কি? কি অপরাধ আমার? তো সেখানে এই সোনারুঘাটের গ্রাম পুলিশগুলো খুব সাহসী ছিল। তারা থানায় যে ওসি স্যারের রুমের সাথে সাথেই ঢুকছে যে আমাদের লালমিয়া ভাই, আমাদের কেন্দ্রীয় লিডার, তাকে কেন আপনি এই লকআপে কেন দিলেন, কি অপরাধ তার? ওসি স্যার বলছে সে নাকি এখানে মিটিং করতে আসছে, আওয়ামী লীগের মিটিং করতে আসছে। পরে গ্রাম পুলিশগুলো সবাই বলছে যে কে বলছে আপনাকে এই কথা, কে বলছে? সে সিলেট আসছে বেড়াইতে, সে বেড়াইনের পথে এই দিক দিয়ে যাচ্ছে আমাদের। তো যাই হোক, এই সেখানে তাদের তুপের মুখে তারা সরাসরি বলে যে সে আমাদের মেহমান। যারা লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভে যুক্ত থাকবেন। আজকে লাইভের পরে আপনাদেরকে আমি আর বিরক্ত করব না যে আপনারা আমার লাইভ দেখেন, লাইভ শুনেন। আমি কিন্তু এখন লাইভ কম করি, আর করলেও আপনাদেরকে বলি না যে আপনারা আমার লাইভে যুক্ত হন, এটা বলি না। আমার পেজ, আমার আইডি, আমি লাইভ করি, নাচি, গান গাই, এটা আমার মতো আমি করব। যার ভাল লাগে সে থাকবেন, যার ভাল লাগবে না সে থাকবেন না।
কিন্তু আজকে অনুরোধ করতেছি আপনারা একটু সময় লাইভে ধৈর্য নিয়ে থাকেন, এরপরে আপনাদেরকে আর বিরক্ত করব না। কথাগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই কথাগুলো শুনবেন, কথাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ যারা আছেন, কথাগুলো গুরুত্বপূর্ণ, যদি মনে করেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো। সেখানে আমাকে যখন এই জেলের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল, তখন একরকম তুপের মুখে সেই লকআপ থেকে এই 80-90 জন গ্রাম পুলিশের তুপের মুখে তারা এক বাক্যে বললো লালমে ভাইকে 10 মিনিটের ভিতরে এই গারদখানা থেকে বের করবেন। তুপের মুখে ওসি স্যার সেখানে আমাকে সেই গারদ থেকে বের করে নিয়ে আসলো। সেই এই কি বলে যে থানা লকআপ থেকে আমাকে বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে আসার পরে মশায় কামড়ায়, আমি দেখে একটু হাইটাই কথা বলি। সেই থানা লকআপ থেকে আমাকে বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে আসার পরে আমাকে অনেক প্রশ্ন করলো যে আপনি এই আপনার নামে 5টা মামলা আছে। জি স্যার আছে। আমি সবগুলোতে যাবি না, আছি, সমস্যা কি? থাকতেই পারে, একজন মানুষের নামে মামলা থাকতেই পারে। মামলা থাকলেই কি সে চোর? মামলা থাকলে কি সে ডাকাত? আর তার চেয়ে বড় কথা, যদি জামিনে থাকে সে চোর হোক, ডাকাত হোক, যেমন চায় তাই হোক, যদি এই মামলা থাকার পরে সে জামিনে থাকে তাহলে তার কোনো সমস্যা নাই। তো যাই হোক, তারপরে আমাকে আবারও নিয়ে সেই লকআপ থেকে নিয়ে আপনার এমনি একটা রুমের ভিতরে, একটা আলাদা রুম, সেটা লকআপ রুম না, সেখানে রাখলো। প্রায় 3-4 ঘন্টা আটকে রাখার পরে ভাবছিল যে গ্রাম পুলিশ চলে যাবে। গ্রাম পুলিশ চলে গেলে তখন লাল মিয়াকে আমরা ছাড়বো না, তখন এই কোর্টে প্রেরণ করব, এটারও ধারণা ছিল ওসি স্যারের। কিন্তু নাসরবান্দা চুনারুঘাটের গ্রাম পুলিশ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। হবিগঞ্জ জেলার চুনারুঘাটের যারা গ্রাম পুলিশ, আসলেই তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা সেখান থেকে যায়নি, তারা সেখানে মাটিতে বসে রয়েছে। লাল মিয়া ভাইকে ছাড়তে হবে, আর না হয় আমাদেরকে সকলকেই গ্রেপ্তার করতে হবে। মাত্র 90 জন গ্রাম পুলিশ, সেখান থেকে একটা গ্রাম পুলিশ জানায় যে হয় লাল মিয়া ভাইকে এই ছাড়তে হবে, না হয় আমাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। আমাদেরও গ্রেপ্তার করেন, আমাদেরও চালান করেন। পরবর্তীতে ওসি স্যার আবারও আমাকে বের করে নিয়ে আসছে। ওসি স্যার এসপি স্যারের সাথে কথা বলছে যে এই ঘটনা এখানে ঘটছে। এসপি স্যারের সাথে কথা বলার পরে এসপি স্যার বলছে যে ও কি আসলেই এখানে মিটিং করার জন্য আসছে, নাকি ও এখানে বেড়ানোর জন্য আসছে, কোনটা সত্য কোনটা? তখন ওই স্যার বলছে, স্যার এখানে সকল গ্রাম পুলিশ সাক্ষী দিতেছে যে এখানে তিনি বেড়ানোর জন্য আসছে। আর তার মোবাইলেও সে দেখাইছে যে সে সিলেট বেড়াইছে, জাফলং বেড়াইছে, বেরিয়ে সে যাবার পথে এখানে নামছে। তখন বলছে যে তাইলে এই তাকে অপমান করার কোনো এই স্ক্রোপ কিন্তু নেই, তাকে অপমান করেন না, তাকে সসম্মানে ছেড়ে দিন। যেহেতু সকল গ্রাম পুলিশ তার পক্ষে, তাহলে তাকে সসম্মানে ছেড়ে দিন, তাকে কোনো অপমান যাতে না করা হয়। ওসি স্যার এবার আমাকে সেখান থেকে এনে আমাকে বলতেছে, লাল মিয়া আসলে আমি দুঃখিত। প্রথমে কিন্তু ভাষা খারাপ করছে, আগেই বলছি যে আমাকে ডাকিয়ে নেওয়ার পরে যথেষ্ট পরিমাণের ভাষা খারাপ করছে, তুই তুকারি ভাষা করছে। তখন আমাকে ডাকিয়ে এনে বলতেছে, লাল মিয়া সাহেব আমি দুঃখিত। তখন সাহেব হয়ে গেলাম। লাল মিয়া সাহেব আমি দুঃখিত আপনার সাথে খারাপ আচরণ করার জন্য। আসলে পুলিশ এরকমই, কখনো নরম কখনো গরম, পুলিশ শব্দটাই এইটা। তখন আমি স্যারকে বললাম যে এক্সকিউজ মি স্যার, আমি স্যার ইন্টারমিডিয়েট পাস, আমি পুলিশে ঢুকলে হয়তো বা আমি এসআইয়ে থাকতাম, আমার যে বয়স এই বয়সে আমি এসআইয়ে থাকতাম, পদোন্নতি নিয়ে এসআইয়ে থাকতাম। তো আমি স্যার বুঝি, আমাকে বোঝাতে হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলতেই নরম গরম, সেটা শুধু পুলিশ না। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে কখনো নরম হতে হবে, কখনো গরম হতে হবে। আপনি যা করছেন, যা বলছেন, তার জন্য স্যার আসলে আমি কিছু মনে করিনি, ধন্যবাদ স্যার আপনাকে। তখন উনি বলল যে এটা আপনাদের দোষ। উনি কাগজ বের করলো যে দেখেন, এই যে আপনার নামে 5টা মামলা আছে, এই মামলার কাগজগুলো আপনাদের লোক আমার কাছে দিয়ে গেছে, আপনার নামে অভিযোগ দিয়ে গেছে, আপনাকে গ্রেপ্তার করার জন্য বলে গেছে। তাহলে ওই কাকের মাংস কাক খায় না, কিন্তু এই মাদার চুত কুত্তার বাচ্চার জাতি গ্রাম পুলিশের মাংস গ্রাম পুলিশ খায়। যদিও কাকের মাংস কাক খায় না, কিন্তু এই মাদার চুত জাতির মাংসগুলো এই মাদার চুদেরা খায়। আমি কি কোনো এই করতে গেছি, এই কমিটি গঠন করতে গেছি? এই কাজগুলো করছে কে? কর্মচারী ইউনিয়নের এই নাসেরের নির্দেশে এবং দেলোয়ারের নির্দেশে হবিগঞ্জ জেলার সেক্রেটারি। সেটা ভুলে যানগা, সেটা 1 বছর আগের ঘটনা। ইদানিং আপনারা জানেন যে চাপাই রাজশাহী জেলার লালন শেখের স্ত্রীকে দুর্বৃত্তরা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটাইছে, মার্ডার করছে।
তার প্রতিবাদ আপনারা ফেসবুকে প্রত্যেকটা গ্রাম পুলিশ করেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা ফেসবুক মিডিয়াতে প্রচুর পরিমাণের আপনারা পোস্ট করেছেন, আমি পোস্ট করেছি, সেটা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, এক বাক্যে প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদের ঝড় তুলেছেন। আপনাদের প্রতিবাদে অনেক কাজ হয়েছে, অনেক। এদিক থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পুলিশের প্রধান আইজিপি স্যার, আইজি স্যারের সাথে কথা বলেছি। আইজি স্যারের সাথে লালন শেখকে কথা বলিয়ে দিয়েছি ফোনে। আসামি গ্রেপ্তার করবে কি? পুলিশের যে পুলিশ যারা, এই থানা পুলিশ যারা আসামি গ্রেপ্তার করবে, তারা গ্রেপ্তার কে কে করতে পারে? র্যাব গ্রেপ্তার করতে পারে, ডিবি গ্রেপ্তার করতে পারে, গোয়েন্দাও গ্রেপ্তার করে না, ডিবি গ্রেপ্তার করে, র্যাব গ্রেপ্তার করে, যৌথ বাহিনী, পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দায়িত্বে যারা যারা আছে, আমরা সরাসরি পুলিশের, সারা বাংলাদেশের পুলিশের প্রধান আইজি স্যারের সাথে আমাদের তরফ থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কথা বলা হয়েছে যে স্যার, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আসামি গ্রেপ্তার চাই স্যার। আইজি স্যার নিজে সেই থানাতে কথা বলেছে এবং সেই জেলা পুলিশের দায়িত্বে যারা আছে সেই জেলাতে কথা বলেছে, কমিশনার স্যারের, পুলিশ কমিশনার স্যারের সাথে কথা বলেছে, ডিসি স্যারের সাথে কথা বলেছে, ওসি স্যারের সাথে কথা বলেছে। দ্রুততম সময়ে সেই আসামি ধরার নির্দেশ দিয়েছেন। এমনকি শুধু তাই না, আইজি স্যার লালনের নাম্বার চেয়েছে, লালনের নাম্বার আমরা দিয়েছি। আইজি স্যার নিজে লালনের সাথে কথা বলেছে। আচ্ছা, এটা কি আমরা উপকার করছি না ক্ষতি করছি? আপনারাই বলেন, উপকার করছি নাকি ক্ষতি করছি? লালনের পরিবারের সাথে যে ঘটনাটা ঘটানো হয়েছে, এখানে এখন কাজই হইল এই যে ব্যক্তিগুলো এই ঘটনা ঘটাইছে সেই আসামিগুলো যাতে পান না পায়, তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, একদিন দুই দিনের ভিতরেই গ্রেপ্তার করা হয়, সেই কাজটাই হলো এখানে মূল কাজ। লালনের বাড়িতে যে বসে থাকার তো কাজ না, নাকি লালনের বাড়িতে যে বসে লালনের গলা ধরে কান্দা, এটা কোনো কাজ? নাকি কাজটা হইল যে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে ধরে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর মাধ্যমে ধরে তাকে আদালতে প্রেরণ করা এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি সেইটা যাতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। কাজ কোনটা? লালনের বাড়িতে যে বসে লালনের লগে ছবি তুলে ভিডিও করে আমি আছি লালনের সাথে, লালনের পাশে আছি। ভাই, লালনের পাশে কি? আপনি জানেন লালনের বাড়িতে গরম ভাত খাইছেন, গরম ভাত খেয়ে লালনের সান্ত্বনা দিচ্ছেন, লালন ভাই আসলে মানুষ মরণশীল, একজন মানুষ মারা যাবেই, আজকে না হয় কালকে মারা যাবেই, দুর্ঘটনায় মারা গেছে ভাই, কিছু মনে করেন না, সমবেদনা জ্ঞাপন করতেছি ভাই, খুব কষ্ট লাগতেছে মনের ভিতরে, আপনার পরিবারের সদস্যের উপরে এই ঘটনাটা ঘটছে। এই সান্ত্বনাটা দিলেন। লালনের বাড়িতে এক রাত রইলেন, লালনের আরো 200 টাকা 400 টাকা খরচ করে আসলেন। সে একটা ব্রয়লার মুরগি আনলো, পাকাইলো, খাওয়াইলো। 2 দিন লালনের বাড়িতে রইলাম। 2 দিনই লালনের বাড়িতে যে মানুষগুলো আছে, লালনের মেয়ে আছে, লালনের মা আছে, লালনের শাশুড়ি আছে, যখন আমি গেছি তখন আমাকে নিয়েই তারা পেরেশানিতে। গরুর মাংস বের করতে হয়েছে, গরুর মাংস পাক করছে, এইবার মুরগির মাংস পাক করছে। স্বাভাবিক, একটা মানুষ যখন একজন মানুষের বাড়িতে যায়, তাকে একটা মেহমানদারি মরা বাড়ি হলেও করে, সেই বাড়িটা শোকের বাড়ি, শোকতাপের বাড়ি। সেখানে কিন্তু এইগুলো তারা করছে, আমরা নিষেধ করা সত্ত্বেও মানেনি, করছে। তাহলে এই যে আমাদের নিয়ে তাদের আলাদা একটা প্যারা, সেখানে আমি যদি তার বাড়িতে না যাইতাম তাহলে এই প্যারাটা কিন্তু থাকতো না, আমার জন্য তার এই প্যারাটা থাকতো না। আমি যখন তার বাড়িতে গেছি তখন আমাকে নিয়ে সে এই প্যারাটার মধ্যে পড়ছে। তাহলে এখন সেই নাকি নেতা, কিছু কিছু মানুষ ফেসবুক আইসে ভিডিও বানায় আর সারে পোস্ট করে আর সারে, সেই নেতা যে বিপদগ্রস্ত গ্রাম পুলিশের বাড়িতে যেয়ে তার সাথে বসে থাকে ঘরে, তার সাথে ভিডিও বানায় ফেসবুকে ছাড়ে, সেই নেতা। ঢাকা বসে কাজ করলে সে নেতা না। কিছু কিছু ব্যক্তি দেখি পোস্ট করে ছাড়ে। আপনারাই বলুন কাজ কোনটা? কাজ কি ওই লালনের বাড়িতে যে লালনের লগে ঘরে বসে থাকা, লালনের বাড়িতে 5 দিন আমার থাকা, এইটাই কি নেতার দায়িত্ব? নাকি নেতার দায়িত্ব যে লালনের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটাইছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা? কোনটা নেতার দায়িত্ব? এটা আপনারাই বলেন। এবার আসেন গতকালকের ঘটনা। আমি ফেসবুকে কোনোরূপ পোস্ট করিনি। আমি জানি যে আমার পিছনে কুত্তা আছে,
আমার বাসা ওর খারাপ, আমি আমার ভালোবাসার কথা বলতে পারি না। এটা আমার দাদায় জন্মের সময় নাকি, আমার যখন জন্ম হয়, এটা আমার মার কাছে শুনছি, আমার আব্বার কাছে শুনছি, আমার জন্ম হওয়ার পরে নাকি আমার দাদায় আমার মুখে এই যখন ওই যে এই 7 দিনের চুল মাথায় গনে লাইরা করে চুল ফালায়, যখন এই চুল ফালাইতেছে তখন ওই নাপিতের যে খুর, যেটাতে চুল চাষে, মাথার চুল চাষে, ওটাকে বলে খুর, আপনাদের জেলায় কোন ভাষা বলে জানি না, ওই খুন নাকি আমার মুখে আমার দাদায় শয়তানি করে শোয়াইছে যে এই খুরের মতো ব্লেডের মতো ধার যাতে আমার নাতির হয়। তো আসলে আমার মুখে মধু দেয় নাই তো জন্মের সময়, আমার দাদায় খুর শোয়াইছে। আমার মুখে ভালোবাসা নাই, আমার মুখে খারাপ ভাষাই বেশি। তো খারাপ ভাষায় বলবো, আমি জানি আমার পিছে কুত্তা লাগানো আছে, যেই কারণে আমি ফেসবুকে কোনো রূপ পোস্ট করিনি। আমি যে লালনের এখানে যাব, এই সাথে আমার সাথে যাবে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এই মহাপরিচালক জনাব মইনুর রশিদ ভাই। 1 টাকা কিন্তু খরচ আমি করতে পারিনি। এখানে যেতে যত টাকা খরচ হয়েছে হিসাব করলাম, আমরা দুজন যেতে আসতে খাওয়া দাওয়া সব মিলিয়ে 7,000 টাকার অধিক খরচ গেছে দুজন মানুষের। আমি আমার বাসার থেকে ঢাকা এইটুকুতে যে খরচটা, এটা নিজের পকেট থেকে আমি করছি। বাসার থেকে ঢাকা যাওয়া, ঢাকার থেকে বাসায় আসা, আর কিছু হালকা পানি টানি, বা আমি জানি, আপনারা জানেন যে আমি সিগারেট খাই, কিছু এই যে এই নিজের হালকা কিছু খরচ, তাতেই আমার খরচ 1400-1500 টাকা আমার খরচ গেছে। আর তার হিসাবটা করলাম 7,000 টাকার অধিক খরচ গেছে। সমস্তটাই বহন করছে কিন্তু সেই মইনুর রশিদ ভাই নিজের পকেট থেকে। আমাকে এখানে টাকা দেওয়ার প্রশ্নও না, টাকা দেওয়ার কথাও না, কারণ আমরা লালন ভাইয়ের বাড়িতে গেছি যে কাজটার জন্য, সেই কাজটা হলো আমরা খাবার খাইতে যাইনি। আমরা লালন ভাইকে স্বাভাবিক বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করার জন্য আমরা তার বাড়িতে গেছি, এবং তার যে পরিবারের সদস্যরা আছে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যে আমরা আপনাদের পাশে আছি, যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবেন আমরা আপনাদের পাশে আছি। লালন ভাইয়ের মেয়ে আছে, লালন ভাইয়ের মা আছে, ছেলে আছে, তাদের সাথে কথা বলার জন্য, এবং হতভাগা যে মানুষটা লালন ভাইয়ের সংসারটাকে যিনি আগলে রেখেছিলেন, লালন ভাইয়ের স্ত্রী, তার কবরটা জিয়ারত করার জন্য আমরা গেছি সেখানে। সেই সাথে আমরা আরেকটা কাজের জন্য গেছি, যে মামলার যে চার্জশিট, সেই চার্জশিটটা যেন দ্রুততম সময়ের মধ্যে সেটা আদালতে প্রেরণ করা হয়। চার্জশিট প্রেরণ করলে দোষীরা আর কোনো ফাঁক ফোকর পাবে না। চার্জশিটটা যত দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করা হবে, তত দ্রুত এই আসামিগুলো শাস্তি পাবে। আমরা সেই জন্য গেছি থানাতে কথা বলার জন্য, যে ওসি স্যার যেন এটা গুরুত্ব সহকারে চার্জশিটটা দ্রুততম সময়ের মধ্যে দেয়। আচ্ছা, এই কাজগুলো কি আমরা ভালো কাজের জন্য গেছি না খারাপ কাজের জন্য গেছি? পকেটের টাকা খরচ করে আমরা গেছি, এগুলো কি ভালো কাজের জন্য গেছি না খারাপ কাজের জন্য গেছি? আমি তো সেখানে কমিটি গঠন করার জন্য যাইনি, আমি সেখানে এই নেতৃত্ব দেওয়ার জন্য, নেতাগিরি করার জন্য, কমিটি গঠন করার জন্য যাইনি। আমি একজন বিপদগ্রস্ত গ্রাম পুলিশের পাশে দাঁড়ানোর জন্য সেখানে আমি গিয়েছি। সেইখানে আমি যখন লালন ভাইয়ের বাড়িতে, তখন সকাল 10টার মতো বাজে, 9:30 বা 10টা এরকম বাজে, আমরা খেতে বসছি। তখন লালন ভাইয়ের ফোনে ফোন আসছে। প্রথমে আমি বুঝিনি ফোনটা কে করছে, আমার ব্যাপারে জিজ্ঞেস করতেছে। এই লালন ভাই বলল যে লালমিয়া ভাই আমাদের বাড়িতেই খাইতে বসছে, সাথে এই মানবাধিকার কমিশনের মইনুল ভাইও আছে। তো আমার সাথে কথা বললো না, তিনি বিশ্বাস করতেছে না, কয় লালমিয়া ভাই তো ফেসবুকে কোনো পোস্ট দেয় নাই, তিনি তো কোথাও গেলে পোস্ট দেয়, তিনি পোস্ট দিল না কে? আপনার বাড়িতে তিনি গেল, তিনি পোস্ট দিল না কে? এইবার কথা বললো মইনুর রশিদ চৌধুরীর সাথে। মইনুর রশিদ চৌধুরীর সাথে যখন কথা বললো, তখন আমি বুঝলাম যে কে, কৃষ্ণধন চৌধুরী। তিনি খবর নিলেন যে আমি কোথায় আছি, আমার লোকেশনটা কোথায়। লালন ভাই তাকে বললো যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা থানাতে যাব খাওয়া দাওয়া শেষ করে। তিনি আমার সমস্ত কথা জানলেন। যাক, শিমু মন্ডল আপু ঢুকছেন। আপু, মন মানসিকতা খারাপ, কোনো কিছু বলবো না আপু, যত পারেন। আসলে আমিই খারাপ আপা, খারাপটা আমি। যত খারাপ ভাষা আছে বলতে পারেন আপা,
যদি আপনি সত্যিই মহিলা হয়ে থাকেন, ধন্যবাদ মায়ের জাতি আপনাকে, শ্রদ্ধার সাথে বলতেছি, সম্মানের সাথে বলতেছি। যত খারাপ ভাষা আছে আপা দেখেন, আপনি বলেন, আপনি কিছুই বলবো না। সীমা মণ্ডল আপু, আপনি খুব ফাস্ট, আমার মনে হয় শিক্ষিত, বা যদি ভয়েসও ব্যবহার করে থাকেন তারপরও অনেক ফাস্ট আপনি। আপনার কমেন্টগুলো একটার পর একটা সেকেন্ডের মধ্যে কমেন্ট আসে, তো কমেন্টগুলো অনেক বড় বড়, তো আপনি অনেক ফাস্ট। ধন্যবাদ, আপনি ফাস্ট। এই মেধাগুলো যদি আপনি ভালো কোনো কাজে লাগান, আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সীমু মণ্ডল আপা। আপনি যত খারাপ আমাকে বলতে পারেন, বলেন। একজন মানুষ সবার কাছে ভালো হয় না, এটি স্বাভাবিক, আমি খারাপ হতেই পারি আপনার কাছে। তো যাই হোক, এই যে জেনে নিলেন কৃষ্ণধন চৌধুরী, তিনি জেনে নিলেন আমার লোকেশন। আমি এইবার থানাতে গেলাম, লালন ভাই সহ 3-4 জন লোক, গ্রাম পুলিশ সদস্য শাহজামাল ভাই আছে, সব মিলিয়ে তারা 4 জন, আমরা 2 জন, 6 জন লোক আমরা থানায় গেলাম। ওসি স্যারের সাথে সমস্ত বিষয়ে আমাদের কথাবার্তা হইল। আমি চার্জশিটের জন্য স্যারকে বললাম, লালন ভাই এগুলোর সাক্ষী, শাহজামাল ভাই সাক্ষী। আমরা বিদায় প্রাককালে প্রায় বিদায় নিয়ে চলে আসব, ঠিক বিদায় আগ মুহূর্তে ওসি স্যারের মোবাইলে একটা ফোন আসে। প্রথমে অডিও কলে স্বাভাবিক, আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড ফোনে তো একটু সাউন্ড বেশি, এই কানে ধরে কথা বলে পাশের লোক কথা শুনে। আমি ওসি স্যারের সামনে বসা, মনুল ভাইয়ের সামনে বসা, আর আমাদের পিছনে বসা হচ্ছে এই লালন শেখ সহ যারা আছে তারা, আর তার পাশে বসা একটা এসআই, ওসি স্যারের কাছাকাছি বসা একটা এসআই। স্যারের ফোনে যখন ফোন আসছে, ফোনে বলতেছে এখানে এই আওয়ামী লীগের ধূসর গ্রাম পুলিশ সদস্য, 3টা মামলা আছে তার নামে, 3টা ওয়ারেন্ট আছে তার নামে, লাল মিয়া করে নাম, সে আপনার সামনে বসা আছে, তাকে আটক করা হোক, তাকে যাতে যেতে না দেওয়া হয়, তাকে যাতে গ্রেপ্তার করা হয়। এইটা বলতেছে যে সেই আওয়ামী লীগের ধূসর। কথাগুলো তো শোনা যাচ্ছে, একটু হালকা হালকা শোনা যাচ্ছে। তখন মইনুল ভাই টয়লেটে ঢুকছে, বাথরুমে ঢুকছে, আমরা বিদায় নিয়েছি ওসির কাছে, বাইরে আমরা চলে আসুন। মইনুল ভাই বাথরুমে ঢোকার কারণে আবার সেখানে আমি দাঁড়িয়ে যাওয়ার পরও সেখানে আবার বসছি। তো এইবার মইনুল ভাই বাথরুমে থেকে আসার পরে ওসি স্যার বলতেছে, আপনারা একটু বসেন। তো এবার বসলাম, মইনুল ভাই ঢুকতে দিলাম, বসার পরে এইবার ওসি স্যার ব্যাক ক্যামেরা দিয়ে এই প্রথমে মইনুল ভাইয়ের দিকে ধরলো, যে ধরেন এটা মইনুল ভাই, এই মইনুল ভাইয়ের দিকে ধরলো যে এইটা লাল মিয়া, আপনি কে? পরে মইনুল ভাই বললো যে আমি মইনুল রশিদ চৌধুরী, আমি এই কি বলে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আর HRCর এই মহাপরিচালক। তার পরিচয় দিল। এবার আমার দিকে ধরে বলতেছে এইটা, পরে বলতেছে ওই লোক বলতেছে হ্যাঁ এইটা লাল মিয়া, এ আওয়ামী লীগের ধূসর, এর নামে 3টা ওয়ারেন্ট আছে, 3টা মামলা আছে, তাকে গ্রেপ্তার করা হোক, তাকে যেন ছাড়া না হয়। তখন আমাকে ওসি স্যার বলতেছে, লাল মিয়া আপনার নামে মামলা আছে? আমি বললাম জি স্যার, মামলা আছে। কি বিষয়ে মামলা আছে? স্যারকে বললাম স্যার আন্দোলনের বিষয়ে মামলা, ওই 2024-এ এই বিষয়ে বেতন ভাতার বিষয়ে মামলা। স্যার বললো যে এটা তো ভালো কাজ, এটা নিঃসন্দেহে ভালো কাজ, এই ব্যাপারে মামলা তো থাকতেই পারে, কোনো ব্যাপার না। আপনার 45,000 গ্রাম পুলিশের জন্য 6,500 টাকা বেতন তো একটা সংসার চলতে পারে না, এই জন্য আপনি আন্দোলন করছেন, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার নামে মামলা হতেই পারে। আপনি জামিন আছেন? জি স্যার আমি জামিন আছি, আপনি চেক করতে পারেন, আপনি চেক করে দেখেন, এখন ডিজিটাল যুগ, চেক তো করা যায়, আপনি চেক করে দেখেন আমি জামিনে আছি স্যার। তখন স্যার উত্তর দিল, আপনার নামে 10টা মামলা থাকতে পারে, কিচ্ছু আসে যায় না, আপনার জামিনে থাকলে হয়ে গেল। 1 2 নম্বরে তত্ত্বাবধায়কের সময় যে মামলাগুলো হয়েছে, আর আপনার মামলা তো স্পষ্ট মামলাই, যে আপনি 45,000 গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের দাবির কারণে আপনার নামে মামলা হয়েছে। এটা নিঃসন্দেহে আপনি ভালো কাজ করতে গেছেন, আপনি কোনো খারাপ কাজ করেননি। এইটা কিন্তু স্যার বলল। তো যাই হোক, তখন আমাকে স্যারে ক্যামেরাটা, মোবাইলটা আমার দিকে এইভাবে ধরলো, আমার দিকে ধরলো, দেখেন দেখি লাল মিয়া সাহেব এই লোকটাকে চিনেন কিনা। ভিডিও কলে কিন্তু কথাটা হচ্ছে। তখন আমি ওই লোকটাকে নিচে ছোট্ট ছবি,
আমার ছবি বড় দেখায় আর ওই লোকটার ছবি ছোট্ট। আমি লোকটাকে চিনতে পারতেছি না। পরে আমি স্যারকে বললাম, না স্যার, একে তো আমি চিনতে পারতেছি না স্যার। এই তো আমাদের কমিটি দুইটা, এখানে দুই কমিটির পারাপারি, তো আমার বিরোধী কমিটি আছে, তারাই আমার নামে এগুলো, আমি যেখানেই কাজ করতে যাই সেখানেই তারা এইসব বলে তারা। তো স্যার আমার বিরোধী কমিটির হইতে পারে। তখন স্যার আমাকে দেখাইলো, দেখেন দেখি চিনেন কিনা। তখন আমি তাকে চিনলাম না। তখন আমি বললাম, স্যার আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি কে, ওনাকে আমি চিনলাম না স্যার। যদি এটা নাসের হয়ে থাকে, দেলোয়ার হয়ে থাকে, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কেউ হয়ে থাকে, তখন তো আমি তাকে চিনবো। পরে এইটা লালন ভাই দেখলো, লালন ভাই দেখে লালন ভাই বলল যে এটা হচ্ছে রাজশাহী জেলার কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা কমিটির নতুন উপদেষ্টা। তিনি রাজশাহী জেলা কমিটির গ্রাম পুলিশের উপদেষ্টা। এখন সেই উপদেষ্টা ভাইকে কিন্তু ততটা দোষ আমি দিতে পারি না, দেখি না তার, কারণ তিনি নতুন উপদেষ্টা, তিনি আমার সম্পর্কে কি বা জানার কথা না। আমি লাল মিয়া কে, আমি লাল মিয়া কেন গেছি, এগুলো সে কিন্তু জানার কথা না। তাকে অবশ্যই সেগুলো জানানো হয়েছে, এবং উপদেষ্টা হিসেবে তাকে দিয়ে এই ওসি স্যারের কাছে ফোন করানো হয়েছে, তাকে দিয়ে এটা করা হয়েছে কে, সে কিন্তু ওর দেলোয়ারের নাম বলছে। সে ওইখানে সাথে সাথেই দেলোয়ারের নাম স্যারকে বলছে যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আপনাকে ফোন দেবে, ফোন দিয়ে লাল মিয়া সম্পর্কে ডিটেলস সব বলবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, দেলোয়ার সাহেব আর ফোন দিতে পারে নাই, তার সাহসে কুলায় নাই। কারণ মিথ্যাবাদীরা কিন্তু তাদের দুর্বলতা থাকে, মিথ্যাবাদীদের দুর্বলতা একটু হলেও থাকে। মিথ্যাবাদীরা সেখানে আর ফোন দিতে পারে নাই। তো লালন ভাই আমাকে কনফার্ম করলো যে এটা কর্মচারী ইউনিয়নের এই জেলার উপদেষ্টা, নতুন হয়েছে উপদেষ্টা। তাহলে সেই উপদেষ্টা আমার সম্পর্কে জানার কথা না, তাকে দোষ দিয়েও লাভ নাই। সে আমার সম্পর্কে কোনো কিছু জানার কথা না, সে আমাকে বিপদে ফেলানোরও কথা না। তাকে দিয়ে এটা করানো হয়েছে, করাইছে কে, নাসের কুত্তা, দেলোয়ার সাহেব, তারপরে কি বলে মুখ বাঁকা বিল্লাল, ওই রাজশাহী জেলার আতাউর সাহেব, জেলা সভাপতি, এই লোকগুলা করাইছে। আপনারাই বলেন, আমি কি সেখানে কমিটি করার জন্য গেছি? আমি কি সেখানে চাঁদা তোলার জন্য গেছি? যে আমি সেখানে গেছি 20,000 টাকা 50,000 টাকা সেখান থেকে আমি চাঁদা তুলে নিয়ে আসুম? কর্মচারী ইউনিয়নের এখন জ্বলতেছে যে হায় হায় লাল মিয়া যে এখান থেকে সব টাকা তুলে নিয়ে যেতেছে গা, আমাকে তো টাকা কম পড়ে গেল গা। এই জন্য গেছি আমি সেখানে? আমি গেছি একটা ভালো কাজে। সেই কাজে কি এই ঘটনাটা তারা ঘটানোর, এটা কি কোনো মানুষের কাজ হইলো? এটা কি কোনো মনুষ্যত্বের কাজ হইলো? এটা কোনো মানুষের কাজ হইলো? এই বিচারটা আপনারাই বলেন। আমি তো ভাষা খারাপ করলে আপনারা তখন আবার বলেন যে আমার ভাষা খারাপ। এটা আপনারা বলেন যে আমার ভাষা খারাপ, আমার ভাষা তার জন্যই খারাপ। ওই যে মণ্ডল, শিমু মণ্ডল, আমার ভাষা কিন্তু তার জন্য খারাপ। ভালো কোনো লোকের জন্য আমার ভাষা খারাপ না, আমার ভাষাটা তার জন্যই খারাপ, যে নিজে খারাপ তার জন্যই খারাপ। তো সেক্ষেত্রে কারেন্ট চলে গেল না, এখানে এটা বন্ধ করে দিল। তো যাই হোক, আমি আমার ইয়ের থেকে যতটুকু সম্ভব, মোবাইলের লাইটিং থেকে যতটুকু সম্ভব ততটুকুই কথা বলবো। বাজে কয়টা? ও 10টা বাজেও গেছে অনেক। আমি বুঝলাম না বিদ্যুৎ চলে গেল নাকি এই ইটা বন্ধ করে দিল, এখানে লাইটের ইটা বন্ধ করে দিল। না, বিদ্যুৎই চলে গেছে, আশেপাশে অনেক জায়গায় অন্ধকার। তো যাই হোক, বিদ্যুৎ চলে গেছে, এখন তো আর কথা বলা ততটা এনার্জি পাবেন না, আপনারাও পাবেন না। এই অন্ধকারের ভিতরে যতটুকু আমার চেহারা দেখতে পারবেন ততটুকুই কথা বলতে পারবো। তো যাই হোক, এই কাজগুলো তারা করছে। এখন আপনারাই বলেন যে কাজগুলো কতটা যৌক্তিক। ওই যে শিমু মণ্ডল, উনি আল্লাহ, আমি ওনাকে মানুষ বলবো না, উনি যদি মানুষ হইতো তাহলে ওনার ভিতরে মনুষ্যত্ব থাকতো, ওনার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকতো, উনি এই একতরফা কোনো কথা বলতেন না। আমি যদি খারাপ হই, একজন মানুষ সকলের কাছে ভালো না, খারাপ হই, উনি ওনার ভদ্র ভাষা দিয়ে উনি আমাকে বলতো যে লাল মিয়া ভাই আপনার এই কাজগুলো খারাপ, আপনার এইটা খারাপ, এটা উনি ভদ্র ভাষা দিয়ে বলতো, ভালোবাসায় উনি বলতো। কিন্তু উনি আইডিগুলো ফেক, এটা আমি জানি আইডিগুলো ফেক, কারণ একটা মহিলা মানুষের ভাষা
এটা কিন্তু এই একটা মহিলা মানুষ যত খারাপই হোক, তার ভাষাগত যে বিষয়গুলো আছে সেগুলো সে একটু মেনটেন করার চেষ্টা করে, যে আমি মহিলা মানুষ, আমি খারাপ ভাষাটা কিভাবে বলি। একটা পুরুষ মানুষ খারাপ ভাষা বলতে পারে, কিন্তু একটা মহিলা মানুষ খারাপ ভাষা বলতে গেলে সে শতবার ভেবে বলে যে একটা লজ্জার ব্যাপার, খারাপ ভাষাটা আমি কিভাবে বলি। আসলে তো আইডিগুলো ফেক। আমাকে যে কয়টা আমি দেখছি, যে কয়টা আইডি থেকে আমাকে খারাপ ভাষা লেখা হয়, প্রত্যেকটা আইডিতে আমি ঢুকে দেখছি যে সে আইডিগুলো লক করা, প্রোফাইলগুলো লক করা, সেখানে ঢোকা যায় না। তার মানে সেই আইডিগুলো ফেক। দুই একটা আইডিতে ঢোকা যায়, সেগুলো ঢুকলেও দেখা যায় যে সেই আইডিতে কোনো পোস্ট নাই। সেই আইডিটা খোলার পরে সেই আইডিতে কোনো পোস্ট নাই, সেই আইডি দিয়ে শুধু কমেন্ট করা হয়। তো আইডিগুলো আসলেই ফেক আইডি। তো এরকম কিছু বেজন্মা কর্মচারী ইউনিয়নের আছে, সেই বেজন্মাগো আইডি এগুলো, সেটা স্পষ্ট। কারণ ওনাকে বোন সম্বোধন করে এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও, তারপরও উনি যে ধরনের কমেন্ট করতেছে, এটা পতিতালয়ের যে বেশ্যাবৃত্তি করে রাস্তায় দাঁড়িয়ে পতিতালয়ের, তারাও এই ভাষাগুলো ব্যবহার করে না। বা তাদেরকেও যদি বোঝানো হয় যে হিজড়ারা গায়ে তো এটা হাত থাপড়া টাকা দে, তাছাড়া এই করুম সেই করুম, কাপড় উঁচা করুম, তাদেরকেও যদি ভদ্র ভাষায় বোঝানো হয় যে আপা আমার কাছে টাকা নেই, একটু অন্যদিকে যান, সুন্দর করে তাদের সাথে কথা বললে তারাও বুঝে, তারা অন্যদিকে চলে যায়। কিন্তু এই কুত্তা, এই নিজুম শিমু মণ্ডল, তাকে কিন্তু এত সুন্দর করে বোঝানোর পরেও সে বুঝেনি। তার মানে ওই বেশ্যাদের চেয়ে এইলো খারাপ, বেশ্যাদের চেয়ে খারাপ, ওর চেয়ে বেশ্যা বলো। তাহলে ওরে নিয়ে আমরা আলোচনা না করি, ওরে নিয়ে আমরা আলোচনা না করি। নিজু মণ্ডল, আমার সোনাটা আড়াইয়াত লম্বা। এ কুত্তার বাচ্চা, তুই জানোস না যে আমি ভয় পাই না? একুরের যদি তুই হয়ে থাকোস তাহলে তোর ঠিকানা দিয়ে আসোস না কেন? আমি তো ঢাকাতে অহরহ মিটিং করি, অহরহ ঢাকায় আমি থাকি, মিটিং করি। ক্ষমতা থাকলে সামনাসামনি আস। আমি তো বিভিন্ন জায়গায় যাই গিয়ে, সেখান থেকে আমাকে তোরা চেষ্টা করোস কর দেওয়ার জন্য, পারোস না। তুই তো হিজড়া একটা রে, তুই তো হিজড়া মাগি একটা, কর্মচারী ইউনিয়নের হিজড়া মাগি। আমি জানি না তুই কে। তো যাই হোক, আমি তোর দিকে ফোকাস নাই দিই, তুই শেষ পর্যায়ে লাইফটা নষ্ট করবি। এখন যারা বাকিরা আছেন ভাই, আপনাদের ওর কমেন্টগুলা বাদ দিয়ে আমি আপনাদের কমেন্ট দেখবো। আর এতদিন নামি নাই, এখন আদা জল নুন খেয়ে নামছি। নিজু মণ্ডল তো অবশ্যই হিন্দু। তো বাকি হিন্দুরা কিছু মনে করবেন না। আমি কিন্তু আপনারা জানেন, অন্য কেউ লাইভ করলে আমার মতো যারা বাকিরা লাইভে আছেন, অন্যান্য ধর্মাবলীর যারা আছেন, এই আমার মতো আমারে দেখে অনেকেই ইদানিং শিখছে। আমার মতো এই প্রত্যেক ধর্মের ব্যক্তিদের সম্মান লাইভের শুরুতে, তাছাড়া বাস্তবে আমার সাথে দেখা হলে বুঝবেন, এটা অন্য কোনো এই ব্যক্তি করে না, যেই সম্মানটা আমি অন্যান্য ধর্মাবলী ব্যক্তিদেরকে করি। তো আমি মনে করি সবার উপর মানুষ সত্য, তাহার উপর কিছু নাই, এটা আমি মনে করি। বিদ্যুৎ আসলো, এটা আমি মনে করি সবার উপর মানুষ সত্য, তাহার উপর কিছু নাই। যে কারণে আমি সকল ধর্মকেই সম্মান করি। কারণ ধর্ম, একজন মানুষ হিন্দু ঘরে জন্মগ্রহণ করছে বিদায়ী সে হিন্দু। আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, আমি মুসলমান। জন্মটা কারো হাত নাই, এটা সম্পূর্ণ আল্লাহ বলেন, ভগবান বলেন, আল্লাহ বলেন, অথবা খ্রিস্টানেরা আপনাদের প্রভু বলেন, যে ভাষাই ডাকেন, সমস্তটাই তার হাতে, জন্মের হাতটা তার। আমি মুসলমান, গর্ব করার কিছুই নাই, কারণ এইটা আল্লাহর দেয়া। যে কারণে আমি প্রত্যেকটা ধর্ম মানুষকে সম্মান করি। কিন্তু এই যে মণ্ডল, এরকম কিছু মালও আছে, আকাটা কিছু মালও আছে, সবাই না কিন্তু, আমি কিন্তু সবাইকে বলতেছি না উদ্দেশ্য করে কথাটা। কিছু মুসি আছে, কয়েকটা মুসি আছে, কয়েকটা মালও আছে। এই কয়টা প্রস্তুত থাকো ভাই, গিভ অ্যান্ড টেক, দেয়া এবং নেয়া, প্রস্তুত থাকো। আমারে ফুটবল বানিয়ে খেলছো বহুত সময়, এই 3টা বছর আমার ফুটবল বানিয়ে খেলছো, ফুটবল বানিয়ে আমার খেলছো 3টা বছর। সেই 3 বছর না, 9 বছর ধরে আমার খেলতেছো। যদি আমি টোটাল বলতে যাই, আর লাইভ অনেক বড় হয়ে যাবে টোটাল বলতে গেলে। সেই 17 সালে যখন রিপিটিশন মামলা করি, তখন থেকে আমাকে নির্যাতন করতে করতে, তখন এই কর্মচারী ইউনিয়নের শক্তিশালী ছিল 2017 সালে, 18 সালে, 19 সালে শক্তিশালী ছিল তারা খুব।
কারণ তখন আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন মন্ত্রী এই শাহজাহান খান ছিল এই কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা। যেখানে এই যে আজকে একটা পাইটুস উপদেষ্টা, একটা উপজেলার, তাকে একটা জেলার একটা উপদেষ্টা, তাকে দিয়ে এই থানাতে ফোন দিয়ে আমাকে গ্রেপ্তার করানোর চেষ্টা এখানে গতকালকে তারা করছে ওই উপদেষ্টার কারণে। আর আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তথ্য প্রযুক্তি মন্ত্রী হাসানুল হক ইনু, তারপরে আপনার এই স্পিকার ডক্টর শিরিন শারমিন, আরও মানে আমার এই রানিংয়ে নাম মনে আসতেছে না, এমন আওয়ামী লীগের বড় বড় প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এই বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন। আর দেলোয়ারের সাথে ভবেনের সাথে ডাইল বাজছিল এই বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আর হাসানুল হক ইনু সাহেবের সাথে এতটা সম্পর্ক ছিল, মনে হয় যে পরিবারের সদস্য ছিল। আমার মনে হইতো তখন যে এরা ওই পরিবারের সদস্য, আওয়ামী লীগ পরিবারের সদস্যই হইল দেলোয়ার, ভবেন। মানে নৌ পরিবহন মন্ত্রী একটা মন্ত্রীর কাছে যাইতে কিন্তু টাফ একটা ব্যাপার, সহজে যাওয়া যায় না। কিন্তু সেইটা দেলোয়ারের জন্য কোনো ব্যাপার ছিল না, ভবেনের জন্য কোনো, কর্মচারী ইউনিয়নের জন্য কোনো ব্যাপার ছিল না। মানে একেবারে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী সেটা কর্মচারী ইউনিয়নের এক বাক্যে বলতে গেলে পকেটে ছিল। তাইলে এই যে তখন আওয়ামী লীগের সময় তাদের এই ক্ষমতার দাপটে তাদের সাথে আমি কুলাইনি। আমার কমিটিটার শুধুমাত্র নাম বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি ছিল। কমিটিটার নাম একটা মৃত ব্যক্তির নামে সেই কমিটিটার নাম ছিল। বঙ্গবন্ধু তার জীবিত না, মৃত। তো এই বাংলাদেশ স্বাধীনতার, এই বাংলাদেশ স্বাধীনের পিছনে বঙ্গবন্ধুর এই বিন্দু পরিমাণ অবদান যদি থেকে থাকে, তো সেই অবদানের জায়গা থেকে কিন্তু আমার ওই কমিটির নামকরণ করা হয়েছিল এই নামটা। তো তখনের এই নামের পরিপ্রেক্ষিতে এই ওরা আমাকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণের খেলছে। তো আল্লাহর অশেষ রহমত, সময়ের পরিবর্তনের কারণে তখন যে আমার কি জ্বালানটা জ্বালাইছে আওয়ামী লীগ থাকা অবস্থায়, যে আমার কি জ্বালানটা জ্বালাইছে এরা। কারণ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এদের পকেটে, সে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তাদের কমিটির কাগজের উপরে সুপারিশ করে দিছে এইটাই কমিটি, গ্রাম পুলিশের কমিটি, এইটাই কমিটি, এইটা টেন্ডার কমিটি, এইটা এই গ্রাম পুলিশের কমিটি। নৌ পরিবহন মন্ত্রী যেখানে এই অর্ডার দিয়ে দিছে, স্বাক্ষর দিয়ে কমিটির উপরে অর্ডার দিয়ে দিছে যে এই কমিটি এই বহাল করা হোক। আমার কাছে আছে, কিন্তু কাগজগুলো আমার কাছে আছে। যখন আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সেই কাগজের উপর স্বাক্ষর করে দিয়েছে এইটাই কমিটি, তারপরে তার অন্য কোনো কমিটি হইতেই পারে না। তখন তাদের সরকারিভাবে সেই কমিটি আওয়ামী লীগের এমপিরে দিয়ে, মন্ত্রীরে দিয়ে তারা করিয়ে নিয়ে আওয়ামী লীগের সময় তারা ক্ষমতা দেখাইছে। এখন সেই আওয়ামী লীগের সময় পার হওয়ার পরে, বিএনপি আসার পরে, তত্ত্বাবধায়ক আসার পরে তো তারা হয়ে গেল ডাল খিচুড়ি। আমার নামে বিভিন্ন কিছু বলে আমার আওয়ামী লীগ দেখিয়ে, তারা আওয়ামী লীগ না, তারা মন্ত্রীদের এক লগে কাঁধে কাঁধে ছবি, গলায় গলায় বসে ভাত খায়, তারা আওয়ামী লীগ নেয়। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ নাম দিছে, শুধু নাম। আমার কমিটিতে উপদেষ্টা কিন্তু তখনও মইনুল ভাই ছিল, এখনও মইনুল ভাই আছে। তখনও মইনুল ভাই ছিল, এখনও মইনুল ভাই আছে। আমার কমিটিতে কিন্তু দলীয় কোনো এমপিও ছিল না, দলীয় কোনো মন্ত্রীও ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না আমার কমিটিতে। আমার কমিটির নামটা শুধু দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, এটা শুধু কমিটির নামটা দেওয়া হয়েছিল। কারণ তখন এটা কোনো শিক্ষিত ব্যক্তি, সে হইতে পারে ওসি, ইউনো, ডিসি, এসপি, সে জানে সরকার যখন যেটা আসবে চাকরিজীবীরা তারই চামচামি করবে। আর শহীদার গ্রাম পুলিশ, এটা যার জ্ঞান আছে, মেধা আছে, একজন বিসিএস ক্যাডার, ইউনো, ডিসি, সে জানে চৌকিদার মানেই ইউনিয়ন পরিষদের চাকর, আর ইউনিয়ন পরিষদের চাকর মানেই চেয়ারম্যানের চাকর, একটা মেম্বারের চাকর। মেম্বারের কথা না শুনলে তো ডিউটি করতে পারবে না, ওর চাকরি থাকবে না। চেয়ারম্যানের কথা না শুনলে, দফাদার যদি চেয়ারম্যানের কথা না শুনে, তে তো দফাদার চাকরিই নাই, দফাদার বেতন বন্ধ, তার সে এলাকায় থাকতে পারবে না। আর ওই 17টা বছর, আওয়ামী লীগের 17টা বছর, তখন তো ইউনিয়ন পরিষদের ইট না, শুধু প্রত্যেকটা রাস্তার ইটও তারাই কিন্তু ইটেও আওয়ামী লীগ করতো। এখন সে না, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এখন বিএনপি দেখা যায়, তখন কিন্তু বিএনপি করতে দেখা যেত না, ইটেও আওয়ামী লীগ করতো। আর আমার মতো চৌকিদারের বাল
চকিদারের বাল, তার আবার দল কি? চেয়ারম্যান যখন যে চেয়ারম্যান আসে তখন ওই চেয়ারম্যানের এই কি বলে দুই পায়ের নিচ দিয়ে এই সোনার নিচ দিয়ে মাথা দিয়ে গার্ড ঢুকিয়ে এনে ওই চেয়ারম্যানের আদেশ পালন করাই হচ্ছে চকিদারের কাজ, এছাড়া চকিদারের কাজ না। এইটা যে জ্ঞানী আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি তো অবশ্যই তার মেধা আছে, তিনি এটা জানে যে একজন চকিদার সে আবার কিসের দল করব। অথচ আমার নামে আপনাদের বাংলাদেশের কোনো মন্ত্রীও নাই, সেই মন্ত্রীর নামে 5 জেলায় মামলা আছে। থাকলে একটা মন্ত্রীর নামে ঢাকা সেন্ট্রালে মামলা আছে, আর তার নিজ যে জেলাটা আছে সেই নিজ জেলাতে তার নামে মামলা আছে, দলীয় মামলা। তো অবশ্য আমার মামলাগুলো আবার দলীয় না। এখানে কৃষ্ণধন চৌধুরীর মামলাটা শুধু আওয়ামী লীগের মামলা। কৃষ্ণধন চৌধুরীর নেত্রকোনা ইয়ার এই যে কি বলে এই একজন বিএনপির নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই কৃষ্ণধন চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন, উপস্থিত থেকে বাড়ি ভাঙচুর করছে, এই মর্মে তার একটা মামলা আছে, সেটা আওয়ামী লীগের মামলা। আমার কোনো আওয়ামী লীগের মামলা না, আমার মামলাগুলো সবগুলোই এই গ্রাম পুলিশের আন্দোলনের জন্য মামলা। স্পষ্টভাবে মামলার কবিতে লেখা আছে যে কি কি অপরাধে আমার নামে মামলা হয়েছে, সেখানে লেখা আছে, মামলার প্রত্যেকটা কবিতে লেখা আছে। তো এটা লুকা ছাপের কোনো কিছু নাই। তো যাই হোক, তো তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীর দিয়ে কমিটি করার পরে তারা আওয়ামী লীগ হলো না, আর লাল মিয়া বানাই হালাইলো আওয়ামী লীগ। তো এইটা যারা জ্ঞানী গুণী বিচারক্ষণ তাদেরকে বলতে হয় না, তারা বোঝে চকিদারের বাল তার আবার কিসের দল, আর হ্যাঁ এত বড় নেতা কিভাবে হয়। কোনো এমপি মন্ত্রীর নামে 5টা জেলায় মামলা নাই, বড় জোর সেই এমপির নিজ জেলায় মামলা আছে আর ঢাকা সেন্ট্রালে মামলা আছে। আর লাল মিয়া চকিদার কত বড় মস্ত বড় নেতা হয়ে গেছে গা, তার নামে 5টা মামলা। একটা এমপির চেয়ে মন্ত্রীর চেয়েও মনে হয় বেশি প্রায়োরিটি তার, ওই 5টা জেলায় যে মামলা দিচ্ছে। এইটা খায় একেবারে কোনো দলের প্রধান, যেমন বিএনপির প্রধান, আওয়ামী লীগের প্রধান, জামাত ইসলামের প্রধান, এনসিপির প্রধান, যে কখনো যদি এই জেলায় 5 জেলায় 7 জেলায় 10 জেলায় মামলা হয়, এই সব দলীয় প্রধান যারা তাদের নামে হয়। আর সেখানে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি, আমার নামে 5টা মামলা, আবার একই টাইমে আমাকে গ্রেপ্তার করা হয়েছে এই একটা ভুয়া মামলা দিয়ে, চাঁদাবাজির মামলা দিয়ে। এই আমি চাঁদাবাজি করছি 30,000 টাকা। তাহলে সেই মামলায় যখন আমি যদি কোর্টে মুখ করি, আমার এই মামলাগুলো যদি কোর্টে আমি মুখ করি, আমি মুখ করলে আমি খালাস। আমি মুখ করলে যদি বিচারক যদি ন্যায় বিচারক হয়ে থাকে, আমি মুখ করার পরে 1 মিনিট এই মামলা চলবে না। যদি আমাকে মুখ করার এই অনুমতি দেওয়া হয়, কথা বলার অনুমতি দেওয়া হয়, 1 মিনিট এই মামলা থাকবে না, খারিজ করে দিতে হবে। কারণ আমি সাক্ষী প্রমাণ সহ সত্য মিথ্যা এগুলো দেখিয়ে দেবো যে আমাকে এই চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। সেই চাঁদাবাজির মামলাটা যে মিথ্যা সেটার প্রমাণ আমার কাছে আছে। যে সেই মামলাটা হয়েছিল এই নভেম্বরের 18 তারিখে তারা মামলা দেখাইছে, মানে ব্যাকডেট দিয়ে মামলা দেখাইছে নভেম্বর 18 তারিখ। এইখানেই মিথ্যা প্রমাণের সুবর্ণ একটা সুযোগ তারা করে গেছে। আসলে এই সত্য সবসময় সত্য, আল্লাহ সেটাকে প্রমাণ করানোর জন্য এই মিথ্যাবাদী যিনি মিথ্যা বলে তার কোনো না কোনো ভুলের দ্বারাই সেটা মিথ্যা প্রমাণ হবে, এটা আল্লাহর তরফ থেকেই আসে। আমাকে দেখাইলো 18 তারিখ নভেম্বরের, আমি চাঁদাবাজি মামলা আমার নামে থানায় হয়েছে। 18 তারিখের আমি তো 19 তারিখেও ইউনিয়ন পরিষদে ডিউটি করছি, 20 তারিখে করছি, 21 তারিখে করছি, 22 তারিখে করছি, ওই মাস সম্পূর্ণ করছি। এইবার এই 5 তারিখে, এই ডিসেম্বরের 5 তারিখে যখন আন্দোলনের ডাক ছিল, 8 তারিখে 9 তারিখে 8 তারিখে আন্দোলনের ডাক ছিল, এই 5 তারিখেই ওসি স্যার ডাকিয়ে আনছে আমারে ইয়েতে, এই কি বলে ইউনূস স্যারের রুমে। ইউনূস স্যার ছিল, ওসি স্যার ছিল, অনেক পুলিশ ছিল, ডিজিএফআই, গোয়েন্দা, ডিবি, তারপরে মানে যত ব্রাঞ্চ আছে প্রত্যেক ব্রাঞ্চের সদস্যরা ছিল, ওসি স্যার ছিল। তাহলে আমার নামে চাঁদাবাজি মামলা 18 তারিখে নভেম্বরের, আমি ডিসেম্বরের 5 তারিখে ওসি স্যারের সাথে এই বসে আমি কথা বলি, আমার মতো এই একজন চাঁদাবাজি মামলার আসামিকে সে ছাড়িয়ে দিল, গ্রেপ্তার করলো না। এরপরে 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে প্রশিক্ষণ নেওয়া হইলো। আপনারাও প্রশিক্ষণ করছেন, আমিও প্রশিক্ষণ করছি, সারা বাংলাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেইখানে প্রশিক্ষণ নিলাম আমি। লাল মিয়ার সেই তারিখের ভিডিও আছে, সেই তারিখের লাইভ আছে, সেই তারিখের পোস্ট আছে। আমি লাল মিয়া এই সেখানে থেকে এই প্রশিক্ষণ নিলাম। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কে? ওসি স্যার, এই এসআই, অমুক তমুক,
তারা, আমাকে সেদিনও গ্রেপ্তার করা হইল না, অথচ আমার নামে চাঁদাবাজির মামলা। তাহলে কেন গ্রেপ্তার করা হইল না আমাকে গ্রেপ্তার করা হইল 8 তারিখে। আমি ঢাকায় আন্দোলন করলাম না, 8 তারিখে আবারও আমি চলো চলো ঢাকা চলো এই পোস্ট করলাম 11 তারিখের বিষয় নিয়ে, এই তো আমাকে গ্রেপ্তার করা হইল। তাহলে আমাকে কেন মামলা থাকা সত্ত্বেও ওসি স্যার গ্রেপ্তার করলো না? তার সাথে রইলাম আমি, তার সাথে কথা বললাম আমি, ইউনো স্যারের সামনে রইলাম, গ্রেপ্তার করলো না। এই মামলাটা সম্পূর্ণ ভুয়া, এইটা গেল প্রমাণ। এবার আসেন বাদ বাকি মামলাগুলো কিভাবে হয় আমার নামে। আমারে তারা গ্রেপ্তার দেখাইছে এই মামলায়, চাঁদাবাজির মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে চাঁদাবাজির মামলায় যদি আমাকে গ্রেপ্তার করাই হয়, তাহলে আন্দোলন করলাম আমি কোন জায়গার থেকে? আমি কি জেলখানার ভিতরে লকাবে, থানার লকাবে থেকে আমি আন্দোলন করতে গেছি? আমি আন্দোলনে যাওয়ার আগেই আমাকে এই চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাইলে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পরে আমি কিভাবে আন্দোলন করলাম, আমার নামে এই আন্দোলনের মামলা হইল? আবার আমি গ্রেপ্তার হইলাম ধামরাই থানাতে, তাহলে ধামরাই থানায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যদি আমাকে ধামরাই থানায় গ্রেপ্তার করে নাই, আমাকে গ্রেপ্তার করছে আমার এই নবীনগর স্মৃতিসৌধের সামনে থেকে। তো এই দেখাইছে ধামরাই আমার ইউনিয়ন পরিষদের বাজার থেকে আমাকে সকালবেলা গ্রেপ্তার করছে। এটা মিথ্যা কথা, সেখানে সমস্তটাই মিথ্যা। আমাকে গ্রেপ্তার করছে এই সন্ধ্যাবেলা মাগরিবের আজানের পরে, কিন্তু দেখাইছে পরের দিন সকালবেলা আমাকে গ্রেপ্তার করছে, পরের দিন সকালবেলা। এখানে মিথ্যা কথা, সেগুলো প্রমাণ সহ আমি দিতে পারবো, আমার কাছে প্রমাণ আছে। তার চেয়ে বড় কথা, ঠিক আছে আমাকে ধামরাই থানা গ্রেপ্তার করে নিল, আমি অপরাধী করছি, ধরে নিলাম আমি অপরাধ করছি, আমি অপরাধী। আমি যদি এই কথাগুলো কোর্টে মুখ করি, উকিল লাগবে না। উকিলের কাজে হয়েছে মামলা ঝুলানো, বছরের পর বছর মামলা ঘুরানো, মামলার ঝুলানো। আমি যদি মুখ করার কোনো বিধান থাকতো, বিচারপতি বলেন, জজ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, মুখ করার বিধান থাকলে আমি মুখ করে মামলার ওই দিন খারিজ করে বের হয়ে আসি। আমি ওই দিনই খারিজ আমাকে দিতে হবে, হয় রায় দেন, ফাঁসি দেন, নাহলে খারিজ দেন, ওই দিন দিতে হবে। পরবর্তীতে কি হইল, আমাকে গ্রেপ্তার করলো। ধরেন আমি অপরাধী, মাইলড আমি অপরাধী, আমি অপরাধ করছি, আমাকে পুলিশ গ্রেপ্তার করছে। তাহলে ওই টাইমে নেত্রকোনা আমি অপরাধ করলাম কিভাবে? আমি তো ঢাকাতে অপরাধ করছি, আমার পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করার পরে আমারে তো আমি আটক হয়ে গেছি। তাহলে নেত্রকোনা মামলা হলো, সেখানে আমি অপরাধ কিভাবে করলাম? সেখানে আমি গেলাম কোন সময়? সেখানে আমি কি অপরাধ করলাম? সেই নেত্রকোনা জেলায় আমার নামে কেন মামলা হইলো? মোহনগঞ্জ থানায় আমার নামে কেন মামলা হইলো? আছে এর কোনো ব্যাখ্যা আছে? এগুলো হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সুদখুরের একটা সুদখুর গুখুর। এই গুখুর সুদখুরের একটা মানে এই মানুষগুলোকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। সুদখুর ভাবছিল যে গ্রাম পুলিশ তো 24 সালে যেভাবে আন্দোলন করছে, এরপরে আনসাররা করছে, এই সুদখুরের বাচ্চা, সুদখুর কুত্তার বাচ্চায় ভাবছিল যে যদি এই লাল মিয়া আবারও ঢাকা আসে, তাইলে পরে তো মনে হয় সরকার পতন করব। এটা সে ভাবছিল। সে এইটা ভাইবে, একটা ভুল ভাইবে কয়েকটা মানুষের জীবন লন্ডভন্ড করে দিয়েছে। আমি লাল মিয়ার জীবনটাকে তছনছ করে দিয়েছে, লন্ডভন্ড করে দিয়েছে, শেষ করে দিয়েছে। মানুষ কষ্ট পেলে আল্লাহকে গালি দেয়। আর ইউনূস, ডক্টর ইউনূস হয়তো বা কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, ক্ষমতাশালী ব্যক্তি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি বলে এই নোবেল বিজয়ী পুরস্কার। আমার একটা ভালো আসে যায় না, আমার ভালো আসে যায় না। আমার জায়গার থেকে আমি স্পষ্টবাদী, আমি প্রতিবাদী। আমার জায়গার থেকে আমি হুঙ্কার ছেড়ে কথা বলবো, এই সুদখোরের বাচ্চা সুদখোরের কারণে আমার জীবনটা তছনছ। শুধু ভুল বুঝা মামলাগুলা দিয়ে আজকে এই মামলায় 8 লক্ষ টাকা গেছে আমার এই 5টা মামলায় জামিন হয়ে আসতে। আমি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আজও আমি ভুক্তভোগী। আমি হাজিরা দিতে দিতে আমার জীবন শেষ। আর কর্মচারী ইউনিয়ন এই কাজগুলো করাইছে, এই কর্মচারী ইউনিয়ন এই কাজগুলো করাইছে। যাই হোক, যেই কারণে কথাগুলো এত বড়তে লঙে চলে আসলাম, লাইভ থেকে বিদায় নেওয়ার পথে। ভাই প্রস্তুত থাকেন, উপর দিকে থুতু ফালালে সেটা নিজের গায়ে পড়ে, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল পাওয়া যায়। প্রস্তুত থাকেন। আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগ আপনারা, অথচ আমারে বানাইছেন আওয়ামী লীগ। তাহলে এবার আপনাদেরও পালা আসতে পারে। ভাইবেন, একটু ভাইবে চিন্তা কাজ করেন, পালাটা আপনাদেরও আসতে পারে। দাবার গুটি যে কোনো মুহূর্তে কিন্তু ঘুরতে পারে।
দাবার গুটিটা যে কোনো মুহূর্তে ঘুরতে পারে। সাপ লুডো খেলা সব সময় যে সাপের মুখে আমিই পড়বো এমন কোনো কিছু আসে যায় না, কিন্তু আমি চঙ্গের মুখেও পড়তে পারি, আপনি সাপের মুখেও পড়তে পারেন ভাই। নিজুম রাত্রি এত বাইরের না আপু, সবসময় কিন্তু আপনি চঙ্গ পাবেন না, মাঝে মাঝে সাপের মুখেও পড়বেন। সাবধান হয়ে যান, ভদ্র হয়ে যান, ভালো হয়ে যান। অন্যের জন্য কুয়া খুঁদলে সেই কুয়ায় আপনিই পড়বেন, পড়তে হবেই, একদিন না একদিন পড়তে হবে। আমি কারোর জন্য কুয়া খুঁদি নাই, 45,000 গ্রাম পুলিশের জন্য আমার জীবনটারে বিপন্ন করে দিছি। পারলে একটা ব্যক্তি আমি যা করছি কিচ্ছু করতে পারি নাই, আমি যা করছি এতটুকু করে দেখান। একটা দিন ঢাকায় আন্দোলনের ডাক দিয়ে দেখান। আপনি একটা চিঠি ডিএমপিতে, শুধু আপনার স্বাক্ষরিত একটা চিঠি আপনি ডিএমপিতে এসে জমা দিয়ে যে এত তারিখে ঢাকায় আন্দোলনের জন্য ডাক দেওয়া হইলো, গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের জন্য এত তারিখে ঢাকায় আন্দোলনের জন্য ডাক দিলাম। ডিএমপিতে শুধু একটা চিঠি শুধু ডিএমপিতে একটা চিঠি জমা দিয়ে আপনি সেটা ফেসবুকে পোস্ট করে দেখান। আর কিছু আপনাকে করতে হবে না, শুধু এতটুকু করে দেখান, আপনাকে আমি স্যালুট দেবো। আমি যা করছি তা করতে হবে না, 5 মাস জেল আপনার খাটতে হবে না, শুধু আন্দোলনের একটা ডাকের নেতৃত্ব আপনি দেন, দিয়ে নে সেইটা চিঠিটা ডিএমপি কমিশনারের অফিসে জমা দিয়ে সেটা ফেসবুকে পোস্ট করে দেখান, আপনাকে আমি স্যালুট করব যে হ্যাঁ আপনি কাজ করছেন, আমি পারি নাই। আমি যা করছি সেটা আপনার 7 বার জন্ম নিতে হবে, সেটুকু করতে হলে 7 বার। এটা একক কোনো ব্যক্তির দ্বারা সম্ভব না। জাতীয় বেতন স্কেল 45,000 গ্রাম পুলিশের, সেটা বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা সরকারই করছে, কোনো সরকার কম উন্নয়ন করেনি। যখন যে সরকার তখন সেই সরকার প্রত্যেকটা চাকরিজীবীদের উন্নয়ন করছে, বাংলাদেশের রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গার উন্নয়ন করছে। কিন্তু এই মাদারচোদ চৌকিদারের বাচ্চা চৌকিদারের উন্নয়ন করে নাই। আসলে এই কুত্তার বাচ্চারা এদের আসলে কোন ভাষায় বলুম আমার জানা নাই, কোনো না কোনো পাপ এদের উপরে আছে। আর পাপে যেরকমই পাপ, এরা অকৃতজ্ঞ, এরা হলো অকৃতজ্ঞ, এদের ভিতরে মনুষ্যত্ব নাই। যে কারণে স্বয়ং আল্লাহ এদের উপরে গজব নাজিল করে রাখছে, গজব। তাছাড়া এত কষ্ট করলাম, তারপরে মাত্র 1,000 টাকা বেতন বাড়লো। 5টা মাস জেল খাটলাম, অন্তর্বর্তীকালীন সরকার 1,000 টাকা মাত্র বেতন বাড়াইলো। 5 মাস জেল খাটলাম, আলোড়ন সৃষ্টি তো কম হয় নাই। আমার চেয়ে আলোড়ন সৃষ্টি কেউ করতে পারে নাই, তাহলে আলোড়ন সৃষ্টি তো কম হয় নাই। আর যথেষ্ট পরিমাণের আলোড়ন সৃষ্টি করা হয়েছে, যথেষ্ট পরিমাণের সরকারের চাপ দেওয়া হয়েছে। এত কিছু করার পরও বেতন বাড়লো 1,000 টাকা। কারণ কি? একটু কোরআন হাদিস গাইতে তর্জমা করে জ্যোতিষীর কাছে যাইয়ে একটু আপনারা যাচাই করে দেখেন গা, এই জাতির মানুষগুলো হচ্ছে নিমক হারাম, আর আল্লাহ পাক নিমক হারামের ভাগ্য সহজে পরিবর্তন করে না। এখানে বেশিরভাগ মানুষ নিমক হারাম, সবাই মাইন্ড করেন না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, সবাই মাইন্ড করেন না, কারণ এখানে 45,000 মানুষ, সবাই খারাপ না। এখানে ভালো আছে, এখানে খারাপও আছে, বেশিরভাগ খারাপ। আর বেশিরভাগ অকৃতজ্ঞ বিদায়ী এদের ভাগ্যের পরিবর্তন হয় না। একটাই কারণ, এইটা আপনারা পারলে যারা হিন্দু আছেন, জ্যোতিষী বিশ্বাস করেন, আমি বলে দিলাম, আপনারা জেনে আপনাদের জ্যোতিষী থাকলে জ্যোতিষীর কাছে জেনে একটু আপনারা এই গ্রাম পুলিশ সম্পর্কে আপনারা একটু করে দেখেন, একটু জ্যোতিষীরে দেখিয়ে দেখেন যাদের ভাগ্যের পরিবর্তন না হওয়ার কারণ কি। বাংলাদেশের রাস্তাঘাট উন্নয়ন করতেছে সরকার, সব জায়গায় উন্নয়ন করতেছে সরকার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা বাড়ায় সরকার, মুক্তিযোদ্ধা ভাতা বাড়ায় সরকার, সব ভাতা নতুন নতুন ভাতা দেয়, নতুন নতুন চাকরির জায়গা সৃষ্টি করে, কিন্তু গ্রাম পুলিশের কোনো কাজ করে না। কারণটা কি? যাচাই করে দেখেন গা, দেখবেন যে এই জাতির মানুষগুলো এখানে চামার, কৃষি, চামার, মুসি, ঋষি হিন্দু ধর্মে গেলে, আর মুসলমান ধর্মেও আছে যেগুলো নিচু জাত, এই নিচু জাতের যেগুলো পাপি, এই যে আমার মতো পাপি, এই পাপি তাপি আছে, খারাপ লোক, সব লোকগুলো এখানে চাকরি নেয়। কোনো ভালো, কোনো ইমানদার খুব কম আছে। ওই একলা তো আর এই গোষ্ঠী উদ্ধার করণ জানা, একা গোষ্ঠী উদ্ধার করণ জানা, যে 1,000 লোক সেখানে 100 লোক ভালো আর 900 লোকই খারাপ, সেখানে 100 ভালো লোককে কি ভালো করবো? 900 লোকই যেখানে খারাপ, সেখানে 100 ভালো লোকের কোনো দাম আছে? তো এখানে ভালো লোক আছে, তার পরিমাণ কম, একেবারেই কম। আল্লাহ ভাগ্য পরিবর্তন করতেছে না গ্রাম পুলিশের নিজেদের কারণে। আল্লাহ স্পষ্ট হাদিসে বলেছে, যে ব্যক্তি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা না করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। এটা সহিহ হাদিস।
যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করবে না। সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। গ্রাম পুলিশ তো বসে বসে সমালোচনা চুদাইব, পরিবর্তন করার চেষ্টা তো করবোই না, যে করব তাকে নিয়ে সমালোচনা করবো উল্টা। এদের ভাগ্য পরিবর্তন কিভাবে হবে? 5টা মাস জেল খাটছি, একটা দিন জেল খেটে দেখ কেমন লাগে। বলি নাই যে প্রত্যেকে আমার 1,000, 2,000, 5,000 করে টাকা দে, জেল খাটছি তোদের জন্য, বিনিময়ে প্রত্যেকে আমার 1,000, 2,000, 5,000 করে টাকা দাও, এটা কিন্তু বলি নাই। যদি কোনো মানুষের মনুষ্যত্ব থাকে, সে তার মনুষ্যত্বের জায়গা থেকে আমার সাথে কথা বলতে গেলে একটু বিবেক রেখে কথা বলবে যে এই ব্যক্তিটা কিচ্ছু না পারো কিন্তু আমাদের জন্য চেষ্টা করতেছে, লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, সে থামেনি, সে তার জায়গা থেকে সে চেষ্টা অব্যাহত রেখেছে। তাহলে এই ব্যক্তিটারে টাকা না দেই, অন্তত পক্ষে মিষ্টি সুরে একটু কথা বলে এই ব্যক্তিটার সান্ত্বনা তো দিতে পারি যে ভাই আমার কাছে টাকা নাই, আমি আপনার টাকা দিয়ে সহযোগিতা করতে পারি নাই, কিন্তু ভাই আপনি আমাদের জন্য অনেক করতেছেন, কৃতজ্ঞ ভাই আপনার কাছে। ভাই আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনার হাত দিয়ে যাতে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়। এই কথাটা বলতে তো আর টাকা লাগে না, না এটা বলতেও টাকা লাগে। একটা কমেন্টে সে ভালো বললো, একটা কমেন্টে, আর কাদের কথা বলি এইটা নিয়েও তো কথা বলে, ফেসবুক ব্যবসায়ী, ভিউ ব্যবসায়ী। আরে বেটা, ফেসবুক ব্যবসায়ী, ভিউ ব্যবসায়ী, এইটা তো তোর ক্ষতি না। আমি ফেসবুক ব্যবসায়ী বা আরেকজন ফেসবুক ব্যবসায়ী, ফেসবুক ব্যবসা এইটা বাংলাদেশেরও না, এই টাকাটা ইন্টারন্যাশনাল। এটা ফেসবুক মানে কি ইন্টারন্যাশনাল বিষয়, এইটা মেনটেন করে বিশ্বের বাহিরের রাষ্ট্র। সেখান থেকে এই একটা ভিডিও ছাড়লে, একটা অডিও ছাড়লে সবারে দেয়, এটা আমারে দেয়, আপনারে দেয়, আপনার যোগ্যতা অনুসারে আপনারে দিব, আমারে দিব, সবারই দিব। তাহলে সেখান থেকে যদি টাকা আপনি পাইয়ে থাকেন বা আমি পাইয়ে থাকি, ভিউ ব্যবসায়ী, তো লস কি? আপনার লসটা কোথায়? আপনার লস কোথায়? যেই ব্যক্তি এগুলোও কমেন্ট আসে, এগুলোও কমেন্ট আছে ভিউ ব্যবসায়ী। আরে ভাই, ভিউ ব্যবসায়ী তো আপনিও হইতে পারেন। আপনি এই কন্টেন্ট বানান, আপনি আমার মতো কাজ করেন, কাজ না করলে আপনি পোস্ট করবেন কি? এই যে যেমন কিছুদিন ধরে কিন্তু আমার পোস্ট এখন নাই, আপনারা দেখতেছেন আমার পোস্ট নাই, কাজও নাই, কারণ গত সপ্তাহে সম্পূর্ণ সপ্তাহ আমি ঢাকা যাইনি। এই সপ্তাহ আজকে কি বার? সোমবার, কালকে রাত পয়লা মঙ্গলবার। এই সপ্তাহ এখন পর্যন্ত আমি ঢাকা যাইনি। গত সপ্তাহ থেকে দেখেন আমার কোনো পোস্ট আছে কিনা, কোনো সুখবর আছে কিনা, পোস্ট আছে কিনা, কারণ আমি ঢাকা যাইনি, কোনো সুখবরও গত সপ্তাহের থেকে আমি দিতে পারিনি। আজকে কয়দিন? রবিবার থেকে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 8 দিন, সোমে 9 দিন, মঙ্গলে কাল 10 দিন হবে। আমার 10 দিনের পিছনের আইডিতে যান, 10 দিন যাবত দেখেন যে আমি কোনো সুখবর দিছি কিনা, কোনো খবর আপনাদেরকে দিতে পারছি কিনা। কারণ আমি ঢাকা যাইও নি, আমি এই 10 দিনে আপনাদের কোনো সুখবরও দিতে পারিনি, কোনো খবরই দিতে পারিনি। কারণ খবর দিতে গেলে অবশ্যই আমাকে কাজ করতে হবে। ভাই আপনার তো যোগ্যতা নাই, আপনি কাজ করতেন তখন আপনিও ফেসবুকে আপনার সেই পোস্টটা করতেন, যে কাজ করতেন সেই পোস্টটাই আপনি করতেন, ফেসবুক কোম্পানি তখন আপনাকেও দিত। তা আপনার তো কোনো যোগ্যতা নাই, আপনি অকর্ম। তা আপনি অকর্ম দেখে আপনি তো আরেকজনকে বলতে পারেন না ফেসবুক কোম্পানি টাকা দিতেছে, আপনার কেন জ্বলে? এটা আপনার জ্বলে কেন? তো যাই হোক, যে আপনার যোগ্যতা নাই দেখে জ্বলে। তো কথা অনেক হলো, কথা আর বাড়াবো না। দেখ, একটা কামলা অন্তত পক্ষে রাখছি আমার আইডিটা সচল রাখার জন্য। আপু, আপনি আমার পোস্টেও ঢুকেন, শুধু লাইভ করলে লাইভে আসেন, পোস্টে আসেন না কেন? বেশি বেশি কমেন্ট করবেন আপু, যত বেশি কমেন্ট করবেন তত আমার ভিউ বাড়বে, ভিউরও দরকার আছে। আপু, আপনাকে স্বাগতম। আপনি আমার এই প্রত্যেকটা পোস্টে ঢোকার জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এবং প্রত্যেকটা এই ভিডিওতেও ঢোকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি করবেন আপু, অত্যাধিক, এই একটা দুইটা না। এই যে এইখানে যেমন করতেছেন, এই লাইভে যেমন করতেছেন, এইভাবে একটা প্রত্যেকটা ভিডিওতে আপনার 20টা 30টা কমেন্ট চাই আপু। আপনার এই জন্য আমি আপনাকে আর কি বলে, কামলা বলে আমি আপনাকে রাখলাম আপু। তো আপনি আমার এই উপকারটা করেন ভাই। মোবাইলে চার্জ নাই, বেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ ভাই, আমিও বেরিয়ে যাব, বিদায় দেব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আর থামছি না ইনশাল্লাহ আগামীকালই হয়তো বা ঢাকা যেতে পারি, এখনো বলতে পারি না, যেতে পারি, তবে থামছি না। আর সাবধান করে দিতেছি তাদেরকে যারা আমাকে ওই গর্ত বানিয়ে, কুয়ার ফালানোর চেষ্টা করতেছেন। সাবধান হয়ে যাবেন, নিজেরা কিন্তু আবার কুয়ায় পড়েন না।
সেই কুয়ায় কিন্তু সেই গর্তে কিন্তু নিজেরা পড়েন না। আমি কিন্তু 5 ফুট এই 10 ইঞ্চি পাক্কা 10 ইঞ্চি 5 ফুট ছোট কুয়ার থেকে আমি এই আবার হাতও লম্বা আছে, আমার হাত কিন্তু এই 20 ইঞ্চি হাত, 18 ইঞ্চি না, কিন্তু আমার হাতটা 20 ইঞ্চি হাত। তো আমি কিন্তু ছোটখাটো গর্তের থেকে ওই হাত দিয়ে উঠে যেতে পারি, আমি লম্বা আছি। তো আপনি উঠতে পারবেন তো? যারা গর্তগুলো করতেছেন আমাকে ফালানোর জন্য, যদি নিজের গর্তে নিজে পড়েন আপনারা উঠতে পারবেন তো? একটু ভাইবা কাজ করেন। থামছি না, থামবো না। আর একেবারে বিদায় প্রাককালে বলে যাই, এগুলো জ্ঞানী যারা তারা বুঝেন, বলার কিছুই নাই। ওসি স্যার ওইখানে কাটাখালি ওসি স্যার বলছে যে সরকারি চাকরিজীবীদের যে পে স্কেলটা সেইটাই এখন গড়িমসি চলতেছে। আর আপনাদেরটা তো আপনাদেরটাই, যারা জ্ঞানী তারা বুঝেন যে সরকারি চাকরিজীবীদের যে পে স্কেল সেটা গড়িমসিতে চলতেছে। এখন আমরা আমাদেরটা সর্বোচ্চ লবিং রাখতেছি, ইনশাল্লাহ এই অর্থ বছরের বেতন বাড়বে। আর 1 তারিখে বলছিলাম, 1 তারিখে পারলাম না, আজকে 3 তারিখ চলে গেছে, তো কালকে 4 তারিখ। এই সপ্তাহের মধ্যে দেখি পারি কিনা, কাল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের মধ্যেও যদি অফিসে বসতে পারি, তাইলে বৃহস্পতিবারের পর থেকে রোববার থেকে দেখবেন যে কাজ কাকে বলে। যেখানেই গ্রাম পুলিশ সমস্যায় পড়বেন সেখানেই বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চলে যাবে। আপনারা যেসব থানাতে এই যাতায়াত ভাতা বাকি আছে, আপনারা এই বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটিতে আসবেন, এসে লিখিত অভিযোগ দিবেন। আমরা সেখানে মন্ত্রণালয়ে কথা বলবো যে সেখানে কেন বাকি সেগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করব। যাতায়াত ভাতা বা ইউনিয়ন পরিষদের বেতনের ইউপি অংশ, তারপরে আপনার বৈশাখী ভাতা, যা মোট কথা আপনার টাকা যা পাচ্ছেন না সেগুলো যাতে সরকার এই আপনার স্থানীয় সরকার থেকে দেওয়া হয়, সেই আঙ্গিকেই আমরা মাঠে নামতেছি। আপনাদের প্রত্যেকটা বিপদে আপদে সুসময়ে আমরা আছি। যতক্ষণ পর্যন্ত জাতীয় বেতন স্কেল না হয় ততক্ষণ পর্যন্ত একমাত্র মৃত্যু আমাকে থামাতে পারবে, অন্য কিছু আমাকে থামাতে পারবে না। একমাত্র মৃত্যু। যেই ব্যক্তি 45,000 গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের জন্য নিজের ঘর ছেড়ে দিতে পারে, বাড়ি ছেড়ে দিতে পারে, স্ত্রী সন্তান ছেড়ে দিতে পারে, যাযাবরের মতো রাস্তা রাস্তা ঘুরতে পারে, সে আপনাদের বোঝা উচিত ছিল তার কিন্তু এই জীবনের মায়া থাকে না। তাহলে তার জন্য এমন কোনো কাজ নাই কঠিন। কারণ যে ব্যক্তি নিজের পরিবারের চিন্তাবাদ দিয়ে, নিজের ঘরের চিন্তাবাদ দিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরে, তার কিন্তু কোনো ভালো নাই, ভালোর ভাবনাও নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত জাতীয় বেতন স্কেল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে একটা যোদ্ধা, একটা ফাইটার, একটা যোদ্ধা। আমাকে দমন করার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয়নি, বরং আল্লাহ আমাকে দিয়েছে এই মানুষগুলোকে উদ্ধার করেই এখানে থেকে আমি বিদায় নিব। আর একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই পারে আমার মৃত্যুর দ্বারা এই আপনাদেরকে মুক্তি দিতে। আমি মারা গেলে অনেকের জন্য ভালো হয়, কর্মচারী ইউনিয়ন যারা আছেন তাদের জন্য ভালো হয়। তাহলে একমাত্র মৃত্যুই পারে আপনাদেরকে মুক্তি দিতে, আমার হাত থেকে আপনাদেরকে মুক্তি দিতে একমাত্র মৃত্যু পারে। আপনারা একটা কাজ করতে পারেন, নামাজ পড়ে বেশি বেশি করে আমার মৃত্যু কামনা করতে পারেন, আমার মৃত্যুর জন্য দোয়া করতে পারেন। তাছাড়া আমাকে থামানোর কোনো রাস্তা আপনাদের পাবেন না, পারবেন না। কারণ আল্লাহ তার সাথেই থাকে, কোনো সৎ ব্যক্তির কোনো সৎ কাজের সাথে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকে। সৎ কাজে শতটা বাধাও আসে, সৎ কাজে আবার আল্লাহ সহযোগিতাও করে। আর কৃষ্ণধন চৌধুরী যা করছো ভালোই করছো ভাই, বলার কিছু নাই। ধন্যবাদ অসংখ্য তোমাকে। না ভাই, জানতে পারেন না ভাই, আমার আপনারা বেতন দিয়ে রাখেন। এই কাউসার ভাই একটা প্রশ্ন করেছেন, যেটা বলছি আমি জানি যে কি সেটা কত টাকা, সেটা এই এই সেটা খসড়াতে আছে, আমি সেটা জানি। তো আপনাকে কেন জানাইতে হবে? কারণটা কি? কেন জানাইতে হবে বলেন? জানাইলে কি হবে আর না জানাইলে কি হবে বলেন? আমি সেটা বলবো না ভাই। আর আপনাদের বেতনভুক্ত কর্মচারী না, আমাকে যখন আপনারা বেতন দিয়ে রাখবেন তখন সব কিছু জানতে পারবেন। আগে আমাকে বেতন দিয়ে আপনারা রাখেন, যখন আমাকে বেতন দিয়ে রাখবেন তখন সব কিছু বলবো ভাই, তার আগে বলবো না। ওই যে হক ভাই লিখেছেন আপনার উপর, যাদের আমার উপর বিশ্বাস আছে তারা আমার প্রশ্নও করে না, তারা আমার অবিশ্বাসও করে না। তো যাই হোক, অনেক সময় লাইভ হলেও এত সময় লাইভ হয় না,
হঠাৎ করে অনেক দিন পরে 10:30 করে বাবারে বাবা 1.5 ঘন্টার উপরে। আচ্ছা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।